সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে কলেজের বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1256তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দরনগরের চট্টগ্রামের ভাই শিক্ষক গিয়াসউদ্দিনের জীবনের এক আশ্চর্যজনক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীকে বিয়ে করে মাদ্রাসার শিক্ষক অতঃপর হয় সন্তান। দেখেন, আমরা সবাই এ পর্যন্ত হয়তো অনেক গল্প শুনেছি যে পরীকে বিয়ে করতে পারে বা পরী হয়তো কোনো একটা অভয় নিয়ে কাউকে বিয়ে করতে পারে, কিন্তু সেই পরীর গর্ভে তো কখনো সন্তান হতে পারে না, কারণ পরীর তো নিজস্ব কোনো শরীর নাই। তাহলে সেখানে সন্তান হবে কেমন করে? চরম আশ্চর্যজনক, শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ঙ্কর ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শিক্ষক গিয়াসউদ্দিনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে গিয়াসউদ্দিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমার বাড়ি বন্দরনগরের চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই আর বড় একটা বোন, আবার রয়েছে আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে, অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মিঠাই বিক্রেতা। আপনারা হয়তো অনেকেই জানবেন, শীতকালে গ্রামে খেজুরের রস থেকে এক ধরনের গুড় বের করা হয়। আমার বাবা শীতকালে হচ্ছে আমাদের এলাকা সহ আশেপাশের সমস্ত খেজুর গাছে হাঁড়ি দেয়। ওখান থেকে খেজুরের রস সংরক্ষণ করে তা আগুনে দিয়ে আমার বাবা ওখান থেকে এক ধরনের মিঠাই বা গুড় তৈরি করে এবং ওই চাকা চাকা গুড়গুলো আমার আব্বা একটা ঘরের মধ্যে সংরক্ষণ করে। তারপরে পুরো বৎসর কাঁধে ভারে করে করে গ্রামগঞ্জে হেঁটে হেঁটে এই গুড়গুলো আমার বাবা বিক্রি করে। গুড় বিক্রেতা হিসাবে আমার বাবা আমাদের এলাকাতে অনেক পরিচিত একজন মানুষ। ছোটবেলা থেকে বাবার আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো কাটে। পরিবারের মেজু সন্তান হিসাবে কেউ আমার কোনো কাজের জন্য খুব বেশি একটা প্রেশারও দেয় না, আবার আমাকে খুব বেশি আরামায়েশেও থাকতে দেয় না। ছোটবেলা থেকে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার সাথে আস্তে আস্তে করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বাবা যদিও শিক্ষিত মানুষ ছিলেন না, কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল তার 4 ছেলে মেয়েকে সবাই কোনো উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, সবাইকে পড়াশোনা করাবেন। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সে সময় শিক্ষার এত ভালো ব্যবস্থা ছিল না। এরপরেও আমার আব্বা নয়ন জোড়া স্বপ্ন দেখে যে আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবেন। সেই নিরেখে আমাদের এলাকার একটা মাদ্রাসায় আমার বাবা আমাকে ভর্তি করায়। আমার বড় ভাই, আমার ছোট ভাই এবং আমার বড় বোন, তারা সবাই অনেক বেশি মেধাবী ছিল। তাদের পড়াশোনার অনেক বেশি জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, বাট আমি তার ধারে কাছেও ছিলাম না। আমার মাথায় কখনো কোনো পড়াশোনা ঢুকতো না। আমি পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারতাম না। প্রায় প্রতি কয়েকদিন পর পরে আমার আব্বার কাছে আমার শিক্ষকেরা বিচার দিত যে গ্যাসকে দিয়ে তো আসলে কোনো লাভ নাই, ওর তো শুধু মাদ্রাসায় পাঠানো হয়, ও তো পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। এভাবে দিন আর রাতগুলো কাটতে থাকে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি তখন ক্লাস 8-এ পড়ি। খুব খেয়াল করে শুনবেন, ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার রুল নাম্বার সবসময় ছিল ক্লাসে সবার পরে। মানে আমার পরে আর কোনো রুল নাম্বার, মানে আর কোনো ব্যক্তি ছিল না। আমি যখন পরীক্ষা দিতাম, শিক্ষকরা বলতো যদি গিয়াসউদ্দিন পাশ করে তাহলে স্কুলের চেয়ার টেবিল সব কিছু পাশ করে ফেলবে। এরকম করে স্যাররা আমাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা এরকম করে আমাকে নিয়ে দুষ্টুমি করতো। এরপরেও শিক্ষকদের কথায় কান্না দিয়ে আমি আমার মতো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। ঠিকঠাক মতো পড়াশোনা করতেছিলাম, মানে পড়াশোনায় যদিও মনোযোগ ছিল না, কিন্তু পড়াশোনার অভিনয়টা চালিয়ে যাচ্ছিলাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন বিকেলবেলা মাদ্রাসার ছুটি হয়ে গেল। বৃষ্টির সময়, চারদিকে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে এবং আকাশটা পুরো অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে আছে। দেখে মনে হচ্ছে অনেক ভয় ভীতিকর একটা অবস্থা। এরকম একটা সময়ের ভিতরে আমি আমাদের গ্রামে যাচ্ছিলাম। আমার মাদ্রাসা থেকে আমার গ্রামটা মোটামুটি খানিকটা দূরে আছে। তো হেঁটে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলাম। বৃষ্টি পড়তেছে, প্লাস্টিক দিয়ে বই আর কিতাবগুলোকে কভার করে ফেললাম, করে
আস্তে আস্তে করে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলাম গ্রামের দিকে, মানে বাড়ির দিকে। এরকম করতে করতে আমাদের এখানে একটা বটতলা আছে, এবং ওই বটতলাটা খুব নাম করে একটা বট গাছ ওখানে আছে, এবং এই বট গাছের বয়স নাকি আমার দাদার বয়সের চেয়েও বেশি হবে অনেকেই বলে। এবং এই বট গাছের নিচে হিন্দুরা পূজা করে, হিন্দুরা বিভিন্ন ধর্মীয় পূজা করে, এবং এই বটগাছটাকে আমাদের এলাকার আদিপুরুষ যারা আছে তারাও বলে তাদেরও জন্মের সময় নাকি এই বটগাছটা এত বড় হয়েছিল। এটা নাকি বড় হয় না, ছোট হয় না, ঠিক এরকম একটা সাইজে নাকি পড়ে আছে। এরকমভাবে যখন আমি বটগাছের নিচে গেলাম, যাওয়ার পর দেখতেছি আমাদের মাদ্রাসার প্রায় 10-15 জনের মতো ছাত্র একসাথে কী জানি একটা জিনিসকে টানতেছে, মানে কী জানি একটা জিনিসকে গাছ থেকে টেনে নামাইয়া তারা কী জানি করতেছে, মানে চারপাশে গোল বেঁধে ওখানে বসে আছে বা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আমি আস্তে আস্তে ওইখানে গেলাম। ওই ছেলেগুলো আমার বয়সের ছোট হবে, মানে আমি যে ক্লাসে পড়ি আমার জুনিয়র ভাই হবে। আমি যাওয়ার পরে সবাই সাইড দিয়ে দিল। আমি বললাম, কী রে এখানে কি? একজনে দেখলাম তার গামছা দিয়ে মানে এটার গলার মধ্যে পেঁচায়া রাখছে। দেখি খুব অবাক হয়ে গেলাম, এবং আশ্চর্যজনক ভয়ঙ্কর রকমের একটা প্রাণী। এরকম প্রাণী আমি আমার জীবনে এর আগে আর কখনোই দেখি নাই, যার চোখগুলো জল করতেছিল মরিচের মতো, এবং ভয়ানক আকৃতির ছিল চেহারা। এই জিনিসটাকে দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। এটা দেখতে কিছুটা বিড়ালের মতো হলেও মানে আসলে বিড়ালও কিন্তু না, মুখের চেয়াউনিটা অনেকটা মানুষের মতো, মানে মনে হয় যেন মুখটা মানুষের মতো আর শরীরটা বিড়াল আকৃতির, এরকম মনে হচ্ছে। এরকম আশ্চর্য প্রাণী এর আগে আমি আমার জীবনে দেখি নাই। আমি যখন ওদেরকে বললাম, কিরে কীভাবে পাইলি? বলে, আমরা এখানে আসছি, দাঁড়াইছি, বৃষ্টি পড়তেছে দেখলাম এটা ধান ক্ষেত থেকে বের হয়ে আসা গাছের দিকে উঠে যাচ্ছে। তা আমরা সবাই মিলে ধরে ফেললাম। আগের দিনে বাচ্চাদের অনেক সাহস ছিল, মানে অনেক সাহসী ছিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে ধরছিস, এখন এটার গলাটা ছেড়ে দে, মানে গলার মধ্যে যে মাপপার দিয়ে পেঁচা রাখছে। আমি বললাম ছেড়ে দে। তা পোলাপাইন বলতেছে, না ভাই এটা ছাড়বো না, এটার আমরা এলাকায় নিয়ে যাব। এরকম জিনিস তো আর জীবনে আগে কখনো দেখি নাই, এটা কি এমন জিনিস হতে পারে? আমি জানি না কেন জানি আমার ভিতর থেকে এই প্রাণীটার জন্য মায়া লাগলো, যে এটা কীভাবে গামছা দিয়ে প্যাঁচ দিয়ে গলার মধ্যে বাঁধা রাখছে। মানে দেখে না কেমন মানে হৃদয়টা কেঁপে ওঠার মতো একটা অবস্থা, মানে এটা ভয়ভীতিকর অবস্থা। আমি তখন বললাম, একটা কাজ কর, এটাকে ছেড়ে দে। যখন ধমক দিলাম, ধমক দেওয়ার পরে পোলাপেন এটাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর আমি দেখলাম এটা সুসুর করে গাছের উপর উঠে গেল, এবং গাছের উপরে একদম মানে ওই বট গাছের একদম তীরে আগে উঠে গেল। আমি তখন আর কারোর সাথে কথা বললাম না, আমিও তখন আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু এই ঘটনাটার পর কেন জানি আমার শরীরটা অনেক পাতলা লাগতেছিল, মানে আমার ভিতরটাতে অনেকটা শান্তি লাগতেছিল, ভালো লাগতেছিল। কেন এরকমটা লাগতেছে আমি না সেটা বুঝি না। আস্তে আস্তে করে বাড়ি পর্যন্ত পৌঁছাইলাম। বাড়িতে পৌঁছাইয়া যেহেতু শরীরটা ভিজে গেল, পুষ্কুনিতে একটা ডুব দিলাম, গোসল করে ভাত খাইতে বসলাম। মা পুঁটি মাছ রান্না করছে, আপনার আপনার হচ্ছে শাক দিয়ে পুঁটি মাছ রান্না করছে, এবং গরম ভাত দিয়ে তখন পেট ভরা ভাত খাইলাম। ভাত খাওয়ার পরে রাতে তো পড়াশোনা খুব বেশি একটা করি না, তাই যতটুকু পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে আমি শুয়ে পড়ছি। তো একটা জিনিস কি, আমি না মিষ্টি খেতে অনেক পছন্দ করতাম, মানে আমার খাবারের লিস্টের ভিতরে মিষ্টি ছিল ফেভারিট। মিষ্টি পাইলে আমার আর কোনো কিছু লাগতো না, মানে এরকম মিষ্টিকেও পছন্দ করতাম। তাই আমি রাতের বেলায় শুয়ে আছি, আমি দেখলাম একজন হুজুর আসছে, মানে দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা এবং খুবই লম্বা, ফর্সা, সুন্দর। উনি এসে আমাকে অনেকগুলো জিলাপি দিল, এবং গরম গরম জিলাপি, গুড়ে বানানো জিলাপি আমার বলে খাও। আমি তখন মানে জিলাপিগুলো দেখে মচমচ করে খাইতেছে। খাইতে প্রচুর জিলাপি খাইলাম। খাওয়ার পরে মানে আমার পেটটা ভরে গেল। পেটটা ভরে যাওয়ার পরে আমি বললাম, আপনি কি? বলে, তুমি আমাকে নতুন জীবন দিছ, তাই আমি তোমাকে মিষ্টি খাওয়াইলাম, আজকে থেকে তুমি আমার বন্ধু। এইটা বলে লোকটা তখন চলে গেল। তখন আমার ঘুমটা ভেঙে গেল। ফজর আজান হয়েছে, ওই সময় ঘুমটা ভেঙে গেছে। এখন ঘুম ভাঙার পর আমি দেখি কি জানেন, আমার বুকের মধ্যে, আমি যে খাটে ঘুমাইছি, আমি একাই ঘুমাইতাম, ওই খাটের উপরে মিষ্টি শিরা পড়ে আছে। মানে জিলাপির ভিতরের যে অংশটা, নরম অংশটা, শিলা মানে যেটাকে বলে রসালো টাইপের, ওইটা পড়ে আছে আমার শরীরের মধ্যে, এবং আমার মুখের মধ্যে প্রচুর মিষ্টি লেগে আছে। মানে আমি রাতের বেলা যেটা স্বপ্নে দেখলাম, আসলে কিন্তু আমি এটা খাইছি, নাহলে আমার মুখের মধ্যে এরকম মিষ্টি লেগে থাকবে কেন? যাই হোক, পরে নামাজে গেলাম, মসজিদে গেলাম, গিয়া উজু করে ফজরের নামাজটা শেষ করলাম। ফজরের নামাজটা শেষ করার পরে ঘরে আসছি, পেট পুরো মানে হাইপা আছে, মানে মনে হয় পেটের মধ্যে প্রচণ্ড রকমের খাবার, অনেক খাবার রাখা, মানে অনেক খাবার খাইছি এরকমটা মনে হচ্ছে। মা তখন আমারে বলে, ও গ্যাস নাস্তা করতে আয়। আমি বললাম, না গো মা, কিছু খাবো না, ভালো লাগে না, আমি কিছু খাবো না।
এই বলে আমি তখন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে এই বটগাছটা নিচে যাওয়ার পরে দেখি কি জানেন, ওই বটগাছটার উপরে ওই জিনিসটা এখনও বসে আছে। এটা আমাকে দেখে আস্তে আস্তে করে মাথা চুলকাচ্ছে, একটু বাদরের মতো। আমি এটি দেখিনি, একটু প্রথমে ভয় পাইলাম, পরে একটু মজাও নিলাম। এরপরে মাদ্রাসায় চলে গেলাম। তা ওই দিন মাদ্রাসা থেকে এর কয়েকদিন পরেই কিন্তু আমাদের পরীক্ষা, মানে কিছুদিন পরে, প্রায় 3-4 দিন পরে পরীক্ষা। তো দেখা গেল কি, আমি যখনই রাতে ঘুমাইতাম ওই এসে আমার মিষ্টি খাওয়াইতো, প্রতি রাতে আমার মিষ্টি খাওয়াইতো। এখন এটা কে বা কেন আমাকে মিষ্টি খাওয়ায় এর কোনো সঠিক ব্যাখ্যা আমি দিতে পারবো না। শুধু এটাই জানি আমি রাতে ঘুমোতে গেলে পরে আমাকে এনে মিষ্টি খাওয়ায়, আমি মিষ্টি খাই। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। দিন আর রাতগুলো পার হতে হতে দেখা গেল আমার তখন পরীক্ষার সময় চলে আসছে। আমি পরীক্ষা দিলাম। তাই পরীক্ষা দিলাম, আমি তো পরীক্ষা সবসময় ডাব্বা মারি, সবসময় ফেল করি। আমি তো মানে ক্লাসের সবচেয়ে খারাপ একজন ছাত্র, সবচেয়ে বাজে স্টুডেন্ট। এরপরও পরীক্ষা দিলাম এবং পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমি অবাক হয়ে গেলাম, আমি অনেক ভালো রেজাল্ট করছি। আমাদের ক্লাসের যে ফার্স্ট বয়, ও এরকম ভালো রেজাল্ট করে নাই, আমি যতটা ভালো রেজাল্ট করছি, মানে অনেক ভালো রেজাল্ট করছি। তা এরকম রেজাল্ট হওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে কিরে, আমি তো কিছুই লিখলাম না। মানে আমার জানা মতো আমি পরীক্ষার খাতায় কিছুই কিন্তু লিখি নাই। মানে আমার মনে হয় না যে আমি 2টা কি 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারছি, এটা মনে হয় না। কিন্তু আমি পরীক্ষায় পাশ করে গেলাম, এবং পাশ যে করলাম, শুধু পাশ না, অনেক ভালো রেজাল্টে আমি পাশ করলাম, অনেক ভালো রেজাল্টে। যাই হোক, পরীক্ষায় পাশ করলাম। পরীক্ষায় পাশ করার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে এটা কেমন কথা হতে পারে। তো এই রাতের বেলা ওই জিনিসটাকে আবারও স্বপ্নে দেখতেছি, এবং প্রায় সময় এটা আসে, এবং আসার পরে রাতের বেলায় ওই সময় আমার সাথে অনেকটা ক্লোজ হয়ে গেছে। আমার জন্য যে মিষ্টি আনতো, আমি মিষ্টি যে খাইতাম, মানে আমার কাছে মনে হতো যে এটা মনে হয় আমার আশেপাশে আছে, মনে হয় কি আমার আশেপাশে আছে, এরকমটা আমার কাছে মনে হতো যে রাতের বেলায় ঘুমাইতে গেলে। তো মিষ্টি খাওয়াইতে আমি মিষ্টি খাইতাম, এই জন্য আর কোনো কিছু প্রতিবাদ করতাম না বা কোনো কিছু বলতাম না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন স্বপ্নের মধ্যে আমি এটারে বলতেছি, আমি না আপনার একটু দেখতে চাই, আমার আপনার একটু দেখতে ইচ্ছে করে, আপনি আমার এরকম করে মিষ্টি খাওয়ান, আমার সাথে আপনার এত ভালো সম্পর্ক, আমি আপনাকে একদিন দেখব। এরকম করে বলার পরে ওই বলা, আচ্ছা ঠিক আছে, আজকে যাওয়ার সময় তোমার সাথে আমার দেখা হবে, মানে মাদ্রাসায় যাওয়ার সময় তোমার সাথে আমার দেখা হবে, এটা আমাকে বলে। তো এইটা বলার পরে আমি তখন মাদ্রাসায় যাই। যাওয়ার সময় দেখি কি জানেন, বট গাছের নিচে একটা হুজুর বসে আছে। একটা হুজুর বসে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় একটা হুজুর বসে আছে। এবং হুজুরটাকে দেখে পরে আমি সালাম দিলাম, আমিও পাঞ্জাবি পায়জামা পরে আছি, সালাম দিছি। সালাম দেওয়ার পরে হুজুর সালামের উত্তর নিল। আমি তখন আবার মাদ্রাসার পথে হাঁটতে হাঁটতে চলে গেলাম। তো এই মাদ্রাসার যাইয়া মাদ্রাসা থেকে আবার চলেও আসলাম। আইসা চিন্তা করতেছি, কিরে, এটা না আমারে বললো আমার সাথে আজকে দেখা দিবে, আমার সাথে দেখা করবে, আমার সামনে আসবে, কই আসলো না তো। রাতের বেলায় ঘুমাইছি, ওই বরাবর সেই স্বপ্ন আবারও। এবং স্বপ্ন দেখতেছি, আমি বললাম যে আপনি না বললেন যে আপনি আমার সামনে আসবেন, বলে আসছি তো। আমি বললাম কোথায়, বলে ওই যে বটগাছের নিচে বসেছিলাম, তুমি আমারে সালাম দিয়ে গেলা। আমি বললাম এটা আপনি, তাই আমি আপনারা এখন দেখব। দেখেন, আমার সাথে যখন এই স্বপ্নের ঘটনাগুলো ঘটতো, আমার কাছে মনে হতো না যে এগুলো স্বপ্ন। মানে আমি তো ঘুম ভাঙার পরে বুঝতে পারতাম যে স্বপ্ন, বাট যখন মানে ঘটতো, কারণ স্বপ্নে তো আর মানুষের মানে স্মৃতিশক্তি থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। বাট আমার না জ্ঞান অনেক ভালো ছিল, আমি বুঝতে পারতাম যে আমার সাথে কী হইতেছে, আমার সাথে কী হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলো তো আমি ক্লিয়ার বুঝতে পারতাম যে আমার সাথে এটা হইতেছে। যাই হোক, এবার আমি শুয়ে আছি, শুয়ে থাকা অবস্থায় আমি বললাম যে আমি আপনার সাথে এখন দেখা করব, আমি আপনার সাথে এখন দেখা করব। পরে বলে আমাকে দেখলে ভয় পাবো না তো? আমি বললাম না, ভয় পাবো না। বলে ঠিক আছে, উঠো। এবং বলে উঠে যখন বলছে, আমার তখনই ঘুমটা ভেঙে গেছে। যাওয়ার পরে ঘুমটা ভাঙার পরে দেখলাম আমাদের আমি যে রুমে আছি, ওই রুমে একটা মোড়া আছে। আপনারা হয়তো গ্রামের মানুষ অনেকেই বুঝবেন, ওই যে প্লাস্টিক দিয়ে টুলের মতো করে বানানো হয়ে গেলো, আমরা মোড়া বলি। অ্যান্ড মোড়ার উপরে বসে আছে। আমি বসে তো প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, এরপর আস্তে আস্তে করে নিজেরা কন্ট্রোল করে নিলাম, যেহেতু অনেক দিন ধরে ওনাকে আমি স্বপ্নে দেখতেছি। পরে আমি সালাম দিয়ে নাম জিজ্ঞেস করলাম, উনি নাম বললো। পরে আমি বললাম যে আপনি আমার এতটা পছন্দ কেন করেন? বলে তুমি আমার জীবন বাঁচাইছো, বৃষ্টির বিকেলে মানে একটু পরে আজান দিয়ে দিবে, আমি আসলে পালানোর পথ খুঁজে পাচ্ছিলাম না, পোলাপাইনগুলো আমাকে ধরে ফেলেছে, আমি এখান থেকে বাঁচতে পারতেছিলাম না, তুমি আমাকে বাঁচাইছো, এই জন্য তোমাকে আমার ভালো লাগে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো পড়াশোনায় অত ভালো না, এরপর আমি এত ভালো রেজাল্ট কীভাবে করতেছি, মানে এত ভালোটা রেজাল্ট কীভাবে করি? উনি আমাকে বলে আমি তোমার খাতায় লিখে দিই, আমারে বলে আমি অনেক কিছু বুঝি, আমি অনেক শিক্ষিত, আমি তোমার খাতায় লিখে দিই, এই জন্য তুমি পাশ করো। আমি বললাম তো এইভাবে যদি আমি পাশ করি তাহলে কি আমার হবে? আমার তো আর একটু ভালো করে পড়াশোনা করা দরকার। উনি বলে হ্যাঁ, তুমি পড়াশোনা করতে পারবা। তাই এরকমভাবে তখন সময়গুলো কাটে, এটা আমি অলওয়েজই দেখি।
মাদ্রাসায় যাওয়ার সময় দেখি ওই বটগাছের নিচে দাঁড়ায় থাকে, শুধু আমিই দেখি, আর কিন্তু কেউ দেখে না। এই শুধুমাত্র আমিই দেখতে পাই। যখন মাদ্রাসায় যাই দিয়ে বটগাছের নিচে দাঁড়ায় আছে, আবার আসার সময় দেখি আমি সালাম দিই, সালামের উত্তর নেই। আবার অনেক সময় রাস্তাঘাটে এখানে সেখানে বিভিন্ন জায়গায় দেখা হয়ে যায়। তা আমি সালাম দিলে অনেকে আমারে বলে, কিরে কারে সালাম দিলি, এখানে তো কোনো মানুষ নাই। ধরেন আমার সাথে আমার বড় ভাই বা ছোট ভাই যদি কেউ থেকে থাকে, তাই সবার সামনে তো আমি ওনারে সালাম দিই। তাই ওরা আমারে বলে, কিরে কারে সালাম দিলি, আমরা তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না, তুই সালাম কাকে দিলি? তা আমি তো ওনাকে দেখি আমি ওনাকে সালাম দিই। তখন আমি ওনাকে সালাম দিই। সালাম দেওয়ার পরে এরকম করে তখন সময়গুলো কাটতেছে। তো আমার না মানে আমার কোনো টিউশনই করতাম, মানে আমি কোথাও প্রাইভেট পড়তাম না, নিজের পড়া নিজেই পড়তাম। আর পরিবার থেকেও না প্রাইভেট পড়ানোর মতো ওরকম একটা ভালো সামর্থ্য আমার ছিল না। তো দেখা গেল কি যে উনি আমার সাথে আসে, আমি যখনই পড়তে বসি উনি আমার পাশে আসে এবং আমার পাশে এসে আমাকে পড়ায়, আমাকে বলে এটা এইভাবে পড়ো, ওইটা ওভাবে পড়ো। মানে এক কথায় বলতে গেলে উনি আমাকে আমার শিক্ষক, মানে আমার শিক্ষকের মতো আমাকে পড়াশোনা করায়। তো এখন এটা কিন্তু আমি দেখি না, অনেক সময় আমি পড়তে বসে আছি, উনি আমার পাশে বসে আছে। আমার মা অনেক সময় আসে, এসে আমারে বলে, আমার হয়তো দুধ দেওয়া যায় বা কোনো খাবার দেওয়া যায়, তা আমি খাই, উনি আমার পাশে বসে থাকে। তা আমি বললাম, আমার মা যে আসলো আপনারা দেখে নাই? বলে না, আমারে দেখে নেয়, আমার শুধুমাত্র তুমিই দেখবা, আর কেউ আমারে দেখতে পারবে না। তো আমার খুব ভালো লাগতো এবং উনি আমাকে এরকমভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। ওনার সাথে আমি পড়ি, উনি যেমনি বলে এমনি পড়ি। এমন করতে করতে আমি তখন আপনার দাখিল পরীক্ষা দিই এবং দাখিল পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্টে পাশ করি, অনেক ভালো রেজাল্টে পাশ করি। উনি যে শুধু আপনার পড়াশোনা করাইতো আমাকে, শুধু তাই নয়, ওনার সাথে আমার ফ্রেন্ডলি একটা ভালো সম্পর্কও ছিল। অনেক সময় ধরেন একা একা বসে থাকতাম, মন খারাপ লাগলে উনি আসতো, এসে আমার সাথে গল্প গুজব করতো, আমার সাথে কথাবার্তা বলতো। অনেক সময় রাতের বেলা যখন ঘুমাইতে যাইতাম উনি আমার বাসায় এসে শুইতো। আবার এরকমও দেখা যায় যে আমি খেলতে গেছি, একদিন আমি মাঠে খেলতেছি, আমরা হয়তো অনেকে ফুটবল দেখবেন, ফুটবল দিয়ে খেলতেছে, এক মহিলা দিকে অজ্ঞান হয়ে গেছে, আমাদের গ্রামেরই এক মহিলা। আমি ফুটবল লাথি মারতেছি, উনি আবার আমার দিকে মারতেছে, আমি ওনার দিকে মারতেছি, উনি আমার দিকে মারতেছে। তা মহিলা দেখলো যে বল আমি লাথি দিচ্ছি, অন্য জায়গা থেকে বল আবার হাওয়ার সাথে মনে হয় ধাক্কা গিয়ে আমার কাছে চলে আসতেছে। আর মহিলা এটা দেখার পরে সে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে, মানে অজ্ঞান হয়ে যায়। তো এরকম অনেক ছোটোখাটো ঘটনা আছে ওনার সাথে আমার, যেগুলো দেখে বা যেগুলো আমার সাথে ঘটে বা অন্যরা কেটে দেখে না, বা তাৎক্ষণিকভাবে কেউ দেখলে জ্ঞান হারিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমি তখন আলেম পরীক্ষাও দিই এবং আলেম পরীক্ষা তো আমি খুব ভালো রেজাল্টে আলেমও পাশ করি। আমাদের এলাকাতে সেই সময়টাতে আমি অনেক বেশি শিক্ষিত একটা ছেলে হিসেবে পরিচিতি পাই। কিন্তু বিশ্বাস করেন, আমি যতটুকু পড়াশোনা করেছি বা যতটুকু পড়াশোনা আমি করতেছি সবই ওনার কাছে। উনি আমাকে হাতে কলমে পড়াইতে আছে, আমাকে বুঝাইতে আছে যে এটা এভাবে হবে, গণিতের সাবজেক্টটা আলাদাভাবে বুঝাইতে আছে, ইংলিশটা বুঝাইতে আছে, আরবিটা বুঝাইতে আছে, ওনার মতো করে উনি আমাকে পড়াইতে আছে। উনি ঠিক যেমন করে পড়ায় আমি তেমন করেই পড়ি। এই করতে করতে আমি তখন আপনার আলেম পরীক্ষাটাও দিই। এবার আলেমের রেজাল্ট আমার আউট হয়, খুব ভালো রেজাল্ট, আমি আলেম পাস করি। এবং আলেম পাস করতে করতে এরই মাঝে এই যে ছোটোখাটো ঘটনাগুলো ঘটে, ধরেন আম্মা আমারে খাবার দিছে, আমি মারে বলি যে মা উনি তো আছে, ওনারাও খাবার দাও। তাই মা বলে উনি কে? তাই আমি বলি এই যে পাশে বসে আছে। আম্মা বলে কই, আমি তো কাউকে দেখি না। এরকম করে আমার সাথে যখন কথা বলে আম্মার মনে একটা সন্দেহের জন্ম হয় এবং আশেপাশে অনেকেই দেখে অদৃশ্য কোনো জিনিসকে আমি সালাম দিচ্ছি। আবার অনেক সময় মাঠে আমি একা একা ফুটবল খেলতেছি। এইরকম কিছু অলৌকিক জিনিস যখন গ্রামের মানুষ দেখে ফেলে, সবার মনে তখন সন্দেহ ঢুকে যায়। মানে সবাই তখন ভাবতেছে যেন অবশ্যই গ্যাসের সাথে এরকম কিছু একটা আছে যেটা অলৌকিক বা জিন বা ভূত এই টাইপের কিছু গ্যাসের সাথে আছে। তা এরকম করে সব আমাকে সন্দেহ করতে করতে একদিন আমার দাদি আমাকে ধরছে। আসরের নামাজ পড়ে আমি আসছি মসজিদ থেকে, আয়সা আমারে বলে, আমি তো আমার দাদির অনেক পছন্দ করতাম। সত্যি কথা বলতে আমার পরিবারের মাঝে সবচেয়ে বেশি আমি দাদিরে পছন্দ করি। দাদি আমারে বলে, গ্যাস রে, এরকম এরকম ঘটনা গ্রামের মানুষ বলা বলি করে, তোর মাও বলে, আশেপাশের লোকজনও বলে, আসলে কি এটা সত্যি? আমি না কখনোই দাদির কাছে মিথ্যা বলি না, মানে কোনোদিনও দাদির কাছে আমি মিথ্যা বলি না। ভাষায় সবার কাছে মিথ্যা বললেও দাদির কাছে মিথ্যা বলি না। আর আরেকটা কথা কি জানেন, আমার একটা কথা যদি আমি দাদির কাছে বলি, আমি শিওর থাকি যে এই কথাটা দাদির কান থেকে অন্য কারো কানে যাবে না। মানে কোনো একটা কথা দাদিকে বললে দাদিটা মনোযোগ দিয়ে শুনবে, আবার আমার কথা অন্য কারো কাছে বলে আমাকে ছোট করবে না, এরকম না। তা আমি তখন দাদি যখন আসরের নামাজ পড়ে আমি যখন আসছি, দাদি আমারে ধরছে। ধরার পর আমি দাদিরে বললাম, হ দাদি, তুমি যেটা জানো এটা সত্যি, কিন্তু এটা তো আজকে 1-2 দিন না, প্রায় আজকে 5 বছরের মতো আমার সাথে আছে। দাদি আমার বলে, এটার নাম কি? আমি তখন নাম বললাম। দাদি আমারে বলে, তাই এটা যে তোর সাথে আছে এতে কি তোর উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আমি বললাম, দাদি আমার উপকারই হইতে আছে, এই যে উনি আমাকে পড়াইছে এবং এক কথা ওনার কাছে পড়ে আমি এত ভালো রেজাল্ট করছি। তা না হলে আমি কখনোই এত ভালো রেজাল্ট করতাম না।
এবং উনি আমার সাথে ছিল বলে আমি আজকে অনেক দূর পর্যন্ত মানে অনেক দূর পর্যন্ত আসছি, এবং উনি না থাকলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না, এত ভালো রেজাল্ট আমি করতে পারতাম না। দাদি তখন আমাকে বলে এগুলো ভালো না, এগুলো যাদের সাথে আসে এগুলো তাদের একদিন না একদিন ক্ষতি করে, তাদের জীবন নষ্ট করে দেয়, জীবনে সমস্যার দেখা দেয়, এগুলোর সাথে থাকা ভালো না, যা হবার তা হয়েছে, এখন থেকে তুই বলবি যাতে উনি আর তোর সাথে না থাকে, উনি যাতে তোর কাছে না আসে। আমি বললাম আচ্ছা দাদি ঠিক আছে আমি বলবো। এরপর উনি যখনই আমার কাছে আসতো আমি ওনার আমার দাদির কথা বলতাম। আমার দাদি তো বলে যে আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমার ভবিষ্যতে অনেক ক্ষতি হবে, আমি অনেক বিপদের সম্মুখীন হব, আপনি আমার সাথে থাকা এটা আমার জন্য আসলে শুভ কিছু না, এটা সম্পূর্ণ অশুভ, এবং এটা আমার জন্য ভালো কিছু বই আনবে না, সো আপনি আমার সাথে থাকেন না, এটা আমি বারবার ওনাকে বলি। কিন্তু উনি এরপরও আমার সাথে আছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি আমাদের এলাকার একটা লোকের কারেন্টই ধরছে। ওই সময় হয়তো কি আপনার ধরেন একটু ঝড়ো বাতাস আসলেই না ইলেকট্রিসিটির তার আর কি মানে কারেন্টের তার ছিঁড়ে রাস্তায় পড়ে যাইতো। তো এমন তো অবস্থার ভিতরে একটা লোকের কারেন্টে ধরছে, এবং কারেন্টে ধরার পরে এই লোকটা তখন মানে মারা যাওয়ার মতো অবস্থা। এখন তো ধরে না মানে আগে তো এরকম সিস্টেম ছিল না, এখন তো মেইন সুইচ আছে, মেইন সুইচ বন্ধ করে দেওয়া যায়, ওখানে মেইন সুইচেরও কোনো সিস্টেম ছিল না, মানে একদম বল্লি থেকে মানে খাম্বা থেকে লোকটাকে ধরে বসছে। এরপর আমি তখন কী করলাম, দিলাম চিৎকার, মানে সবাই চিৎকার দিচ্ছে, আমিও চিৎকার দিয়ে যাই লোকটা ধরছি, এবং লোকটারে ধরে আমি তখন তারটা ওই লোকের কাছ থেকে ছুটে লোকটার এখান থেকে নিয়ে আসলাম। তো এখানে দেখা গেল কি যে এই যে আমি তারটা ছুটাইলাম তারে কিন্তু কারেন্ট ছিল, আর নর্মালি যে কোনো মানুষ গেলেই কিন্তু কারেন্টে ধরে ফেলতো, আমারে কারেন্টে ধরলো না, আমার কারেন্টে শর্টও করলো না, আমি তারটা খুলে লোকটারে বের করে নিয়ে আসলাম। এবং ওইখান থেকে আনার পরে এই গ্রামের সবাই তখন এটা চোখে দেখছে, এবং দেখার পরে সবাই অবাক হয়ে গেল এটা কীভাবে সম্ভব, এইভাবে 300 ভোল্টেজের কারেন্ট আমি কিভাবে তারটা টান দিয়ে লোকটার এইভাবে মানে উদ্ধার করে নিয়ে আসলাম, এইটা তো হতে পারে না, এটা অবশ্যই অলৌকিক এবং ভয়ঙ্কর কোনো কিছু। এবার সবাই মিলে আমাকে ধরে যে এটা কীভাবে করলা, তোমার সাথে মনে হয় এই আছে ওই আছে। এবার আস্তে আস্তে মানুষ আমার বাড়িতে আসতে শুরু করে আমার সাথে মানে আমার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য। মানে গ্রামের মানুষ তো ধরেন একটা জিনিস পাইছে, এবং এটা মুহূর্তের মাঝে পুরো গ্রামে ছড়িয়ে গেছে, কেউ পানি পড়া নিয়ে আসে, কেউ ডিম পড়তে আসে, কেউ কলম পড়তে আসে, এইরকম একটা বাজে অবস্থা তখন হয়ে যায়। এবার দাদি একদিন আমার ধরে মানে হঠাৎ করে কোথাও যেন একটা তাবিজ নিয়ে আসছে, আইসা তাবিজটা আমার পড়াই দিছে। তাবিজটা পড়াই দিয়ে বলতেছে আমার নাতি পড়াশোনা করছে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, কবিরাজ হওয়ার জন্য না, আমি আমার নাতির দিয়া কবিরাজি করাবো না, তুই মাস্টারি করবি, তুই শিক্ষকতা করবি, এইটা তোর কাছে আর আসতে পারবে না, আমি এটা পড়াই দিছি, তুই আমার হচ্ছে কথা দে, এটা তুই আর শরীর থেকে খুলবি না। আমি বললাম কে দাদি এটা খুললে কি হবে? দাদি বলে না খুলবি না, তুই 3 মাস খুলবি না, আমার কথা দে, এবং 3 মাস পরে খুলে ফেলিস সমস্যা না, কিন্তু 3 মাস খুলবি না, এটা তোর সাথে আসে, এটা তোর ক্ষতি করবে। মানে দাদি বলে এটা আমার ক্ষতি করবে, কিন্তু আমি যতটুকু দেখতেছি এটা শুধু আমার উপকারই করতেছে, আমার কোনো ক্ষতি কিন্তু করতেছে না, আমি এটার জন্য কখনো ক্ষতির সম্মুখীন হই নাই। কিন্তু দাদি আমারে বলতেছে এটা একদিন আমার ক্ষতি করবে এবং মারাত্মক লেভেলের ক্ষতি করবে, এই জন্য দাদি আমাকে তখন এই তাবিজ তোমার পরাই দিল। এরপরে এলাকার লোকজন আসে, আমি আর পানি পরা তাবিজ পরা দিই না, আস্তে আস্তে করে 3 মাস পর্যন্ত এটা আমার হাতে ছিল এই তাবিজটা, এবং 3 মাস পরে আমার দাদি তখন এই তাবিজটা খুলে ফেলে, এবং 3 মাস পরে খুলে ফেলার পরে আল্লাহর কি হুকুম আল্লাহই ভালো জানে, এরপরে ওই জিনটা আর আমার কাছে আসতো না, ওনার সাথে আমার দেখা হতো না, এবং টোটালি দেখা হতো না। 3 মাস পরে এর সাথে আমার আর কখনোই দেখা হতো না, এবং এই তাবিজ দ্বারা দাদি কি করছে বা দাদি কি এমন অলৌকিক ক্ষমতা দেখাইছে যে ক্ষমতার বলে এই জিনটা আর আমার কাছে আসে নাই। আমি তখন নিজে অনেকটা ভয় পেয়ে যাই যে এটা কী ধরনের ঘটনা। যাই হোক, এরপরে আমার আব্বা তখন বিভিন্ন জায়গায় আমার জন্য চাকরি খুঁজতেছে, মানে কোথায় চাকরি পাওয়া যায়, আমি চাকরি করবো, এরকম করতে করতে আমাদের এলাকা থেকে বেশ দূরে হাটহাজারির ওইদিকে আমার একটা চাকরি, একটা মহিলা মাদ্রাসায় চাকরি হয়। তো মহিলা মাদ্রাসায় শিক্ষক হচ্ছি আমি, তাই ওরকম ওখানে কিন্তু প্রথমত আপনার মহিলা মাদ্রাসায় মহিলাই শিক্ষক ছিল, তো ওরা ওভাবে মহিলা শিক্ষক পাইতেছে না বলে ওখানে পুরুষ শিক্ষক নিয়োগ দিছে, তাও 2 জন, আমি আছি আরেকজন আছে, জাস্ট 2 জন পুরুষ শিক্ষক নিয়োগ দিছে। তাই আমি তখন ওই মাদ্রাসায় গেলাম শিক্ষকতা করার জন্য গেলাম। পরে মহিলা মাদ্রাসা আমার তখন তারা শিক্ষক হিসাবে নিয়োগ দিল বা আমারই নিল। নেওয়ার পর আমি তখন ওই মাদ্রাসায় বাচ্চা পড়াইতে আসি, মানে পোলাপাইন পড়াইতে আসি, ওখানে দাখিল পর্যন্ত আছে, মানে দাখিল পাস করলেই শেষ, এরপরে আলেমে অন্য কোথাও ভর্তি হইতে হয়, আলেম মানে হচ্ছে তো আপনার ইন্টারমিডিয়েট, পরে দাখিল এসএসসি পর্যন্ত আছে, এসএসসি পর্যন্ত পোলাপাইন পড়াইতে আসি, বাচ্চারা আসে আমি পড়াই আবার চলে যায়, এরকম করে তখন সময়গুলো কাটতেছে। এইভাবেই দিনের রাতগুলো কাটতে কাটতে আমি কিন্তু এখানে থাকতাম। মাদ্রাসার পাশে আমার জন্য একটা ছোট্ট ঘর বানানো ছিল, যেটা আমার বাড়ি অনেক দূরে ছিল,
যাতায়াত করে সাইকেল দিয়ে গিয়ে মানে এখানে শিক্ষকতা করা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। এই জন্য করলো কি, আমার ওইখানে রেখেছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমি এই মাদ্রাসায় জয়েন করার কিছুদিন আগে কিন্তু আমার দাদি মারা যায়। হঠাৎ করে দাদি মারা যায় এবং মানে অলৌকিকভাবে দাদি মারা যায়। দাদি মারা যাওয়ার পর আমি অনেকটা ভেঙে পড়ি। এরপরে আমার এখানে চাকরি হয়। তা আমি তখন এখানে এসে চাকরিতে জয়েন করি, চাকরি করতেছি। তো যে ঘরটা আমার জন্য বরাদ্দ রাখা হয় বা যে ঘরে আমাকে থাকতে দেওয়া হয়, এই ঘরটা দক্ষিণ দিকে একটা জানালা ছিল। তো ভাই ঘরটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় ছিল, মানে দক্ষিণ দিকের জায়গাটা পুরো ফাঁকা ছিল। একদম ফাঁকা থাকার কারণে দক্ষিণের বাতাসটা এসে মৌ মৌ করে এই রুমের মধ্যে ঢুকতো। দক্ষিণের বাতাসটা যখন ঘরে ঢুকতো, পুরো কলিজাটা শীতল হয়ে যেত, ঠান্ডা হয়ে যেত। মানে দক্ষিণের বাতাসটা এত সুন্দরভাবে এসে গায়ে লাগতো। তা আমি সবসময় দক্ষিণের জানালাটা খুলে রাতের বেলা ঘুমাইতাম। জানালা খুলে আমি রাতের বেলা ঘুমাই। এইভাবে একদিন রাত্র আনুমানিক প্রায় 1টার মতো বাজে, মানে ঘড়ির কাটার সময় প্রায় 1টা হবে। হঠাৎ করে আমি দেখলাম আমার জানালার সামনে কে জানি এসে আমাকে ডাকতেছে, হুজুর গিয়াস, ও হুজুর গিয়াসউদ্দিন, এরকম করে 2টা ডাক দিল। দেওয়ার পরে আমার তখন চোখটা ছুটে গেল। গরমের কাল ছিল তো, ফ্যানও ছিল না, ওই দক্ষিণের বাতাসের মাঝে ঘুমাতাম। পরে ঘুমটা ভেঙে গেল, জানালার কাছে আসলাম। এসে দিকে একটা মহিলা দাঁড়িয়ে আছে, বাইরে চাঁদের আলো আছে তো, প্রখর চাঁদের আলো। চাঁদের আলোতে দেখা গেল যে মহিলাটা সম্ভবত হিন্দু কোনো মহিলা হবে, কারণ তার হাতের মধ্যে এরকম বালা টালা আছে, দেখে হিন্দু মহিলা মনে হচ্ছে। পরে আমি দেখার পরে বললাম যে দিদি, আমি তো আপনাকে চিনলাম না, এত রাতের বেলা আপনি এখানে, আপনি কে? বলে আমাকে তুমি চিনবা না, আমি ভিনগ্রাম থেকে আসছি। আমি বললাম ভালো কথা, ভিনগ্রাম থেকে আসছেন, কিন্তু এখানে কেন, আমার কাছে কি চান? বলে আসছি বাপু তোমার কাছে। তোমাদের এলাকার অন্য মাদ্রাসায় শিক্ষককে তার ওভাবে পাই না, দিনের বেলা পাই, আর দিনের বেলায় তো কথা বলতে পারি না, দিনের বেলায় তো কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য রাতের বেলায় তোমারে পাইলাম, তোমারে ডাকলাম, তোমার ঘুমিয়ে বিরক্ত করছি বাবা, তুমি রাগ করো না। আমি বললাম না দিদি, রাগ করি নাই, ঠিক আছে, কারণ হিন্দু মানুষে আমাকে এত রাতের বেলা আমার জানালার কাছে আসছে এবং দেখি একটু বয়স্ক মহিলা মনে হচ্ছে। পরে আমি বললাম যে আপনি নির্দ্বিধায় আমাকে বলেন যে কি সমস্যা, কেন আসছেন, আপনি ভয় পাইেন না, কোনো সমস্যা নেই, আপনি বলেন। পরে বলতেছে বাবা, তোমার একটা কথা বললো, আমি তো হিন্দুর মেয়ে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী হিন্দু, আমার 2টা মেয়ে সন্তান হয়, আমার 2টা মেয়ে আছে। আমার পরিচয় দিলে তুমি হয়তো আমাকে চিনবা, কিন্তু আমার পরিচয়টা আমি তোমাকে দিব না। তাই আমার একটা সন্তান আছে, 2টা মেয়ে আছে, এবং আমার বড় মেয়েটা আমি একটা হিন্দু ছেলের কাছে বিয়ে দিছে, ভালো আছে। আমার ছোট মেয়েটাকেও আমি একটা হিন্দু ছেলের কাছে বিয়ে দিব বলে পণ করছে, একটা হিন্দু ছেলের কাছে বিয়ে দিব। এর মাঝে আমার ছোট মেয়েটার মাঝে কিছু অলৌকিক সমস্যা আছে। আমি বললাম যেমন? বলে সমস্যা হচ্ছে এইরকম যে ও কখনো পূজা করে না, ওই কখনো মন্দিরের সামনে যায় না, এবং কখনো ঠাকুরকে প্রণাম করে না। ও মাঝে মাঝে সুযোগ পেলে নামাজ পড়ে, মাঝে মাঝে সুযোগ পেলে নামাজ পড়ে, বোরকা পরে, এবং ইসলামী রীতিনীতিও খুব মানে, শরিয়া মানে, ইসলাম মানে। তাই আমি বললাম যে এটা আপনি কী বলেন, আপনার মেয়ে হিন্দু হলে তো সে হিন্দু ধর্ম পালন করার কথা, সে মুসলিম ধর্ম পালন করবে কেন? তা মহিলা বলে বাবার এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা, এই সমস্যার জন্যই তো এই রাত দুপুরে আমি তোমার মায়ের বয়সে এখানে তোমার কাছে ছুটে আসলাম। তা আমার মেয়েটারে তো আমি আর মানুষ করতে পারলাম না, মেয়েটা তো আর আমার ধর্মে আসলো না, এখন আমার ধর্মে জোর করে তো আর কাউকে ধর্ম পালন করানো যায় না। মেয়ের বাবা এগুলো দেখে, দেখার পরে মেয়ের দাদা এগুলো দেখে তারা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে, অনেকে রেগে গেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়েটারে বলি দিয়ে ফেলবে, মেয়েটারে মেরে ফেলবে। কারণ আমাদের ধর্মের মধ্যে আছে মুসলিমদেরকে তারা খুব বেশি একটা পছন্দ করে না। আর আমার মেয়ে যেহেতু পুরোপুরিভাবে মুসলিম ধর্ম পালন করে, এজন্য তার বাপ তার দাদারা মিলে সিদ্ধান্ত নিয়েছে তাকে মেরে ফেলবে। বাবারে, আমার তো মেয়ে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, কোন ধর্ম ওইটা তো আমার দেখার দরকার নাই, বা ওইটা আমি দেখিও না। আমার মেয়ে এটাই হচ্ছে আমার কাছে বড় পরিচয়, এর চেয়েও বড় কোনো পরিচয় আর আমার কাছে হতে পারে না। দেখুন, আমার মেয়েটারে আমি তোমার কাছে দিতে চাই, আমার মেয়েটাকে আমি তোমার কাছে দিতে চাই। আমার মেয়েটাকে তুমি যে কোনো একটা পরিচয় মাদ্রাসায় না ভর্তি করাবা, মাদ্রাসায় রাখবা, এবং প্রয়োজনে আমি তোমাকে প্রতি মাসে মাসে এসে জানালা দিয়ে টাকা দিয়ে যাব। আমি বললাম দেখেন, মাদ্রাসায় আমি সামান্য একজন শিক্ষক, আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতাও না, মাদ্রাসার সভাপতিও না, বা সিনিয়র কোনো শিক্ষকও না। আমি কিছুদিন হলো জয়েন করলাম, আমি ওখানে একজন শিক্ষক। তো আপনি যেগুলো আমাকে বলতেছেন, এটাকে আমার করার জন্য ঠিক হবে? কারণ একটা মেয়ে, একটা হিন্দু ঘরের মেয়ে, হিন্দু একটা মেয়ে হঠাৎ করে মাদ্রাসায় আসবে, ওই তো মাদ্রাসা সম্বন্ধে কিছু বুঝে না। ওই মহিলা আমাকে বলতেছে না বাবা, এটা হয়তো তুমি জানো না, তোমাকে বলা হয়নি, আমার মেয়েটা মাদ্রাসা সম্বন্ধে অনেক বুঝে, ও ইসলামিক বই পড়ে, কোরআন পড়ে, এবং ও খুব সুন্দরভাবে কোরআনও পড়তে পারে। মহিলার কথাগুলো শুনে আমি একটু অবাক হয়ে যাচ্ছিলাম যে একটা হিন্দু ঘরের মেয়ে কীভাবে শুদ্ধভাবে কোরআন পড়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে দিনে আপনার মেয়েকে আপনি নিয়ে আইসেন, আমি দেখব। মহিলা বলে না বাবা, আমি দিনের বেলা আসতে পারবো না,
তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি আগামী দিন রাতের বেলায় ঠিক এই সময় আমার মেয়েটা আমি নিয়ে আইসা তোমার কাছে দিয়ে যাবো একেবারে। তুমি মাদ্রাসা ওরে থাকতে দিবা, ও মাদ্রাসায় থাকবে। আমি তখন বললাম যে এটা কেমন কথা, আচ্ছা ঠিক আছে যান আপনি নিয়ে আসেন। মানে এরপরে আমি মহিলারে বললাম যে ঠিক আছে যান আপনি নিয়ে আসেন। মানে মহিলার আকুতি কাকুতি বা মহিলার কান্নাকাটি এইসব দেখে পরে মহিলা আমার বললো আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাইলে নিয়ে আসবো কালকে রাতে, আগামী দিন রাতে আমি নিয়ে আসবো। এই কথা বলার পরে মহিলা তখন চলে গেল। আমি খেয়াল করে দেখলাম যে মহিলা এই রাস্তা দিয়ে একটা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি হাঁটতেছে, অনেক দ্রুত হেঁটে যাচ্ছে। পরে রাতটা কেটে গেল, আমি সারাটা রাত ঘুমাইতে পারলাম না যে এটা কী হইলো আমার সাথে। আবার মনে মনে অনেক কিছু, আবার মহিলা যাওয়ার সময় বলে দিছে আমি যেন এই ঘটনা কাউকে না বলি, দিনের বেলায় মাদ্রাসার অন্য শিক্ষক বা যারা আছে তাদের কাউকেই যাতে আমি বিষয়টা না বলি, মহিলার উপকার করতে না পারি, যেন ক্ষতি না করি, সে আমাকে এটা বলে। তা আমি আর এই বিষয়টা কাউকে বললাম না। দিনের বেলায় গোসল টোসল করে ফ্রেশ হয়ে মাদ্রাসায় গেলাম, ক্লাস করতেছি আর মনে মনে জপতেছি যে এটা কী হবে, আমার সাথে হবে এটা কি এখন এরকম ঘটনা, মহিলা যদি ঠিকই তার মেয়েকে নিয়ে আসে এরপরে কি হবে চিন্তা করতেছি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পরে মাদ্রাসা ছুটি হলো এবং এই মাদ্রাসার অনেক মেয়েরাই এখানে থাকে, মানে হোস্টেলে থাকে, এখানে হোস্টেল আছে, হোস্টেলের মতো করে আছে এবং বেশিরভাগ মেয়েরাই হোস্টেলে থাকে। তো মেয়েরা তখন হোস্টেলে উঠে গেল যে যার মতো করে। তো ওই হোস্টেলে আমাদের হোস্টেলে একজন ম্যানেজার আছে মহিলা, মানে উনি ওই বাচ্চাদের মানে মেয়েদেরকে দেখাশোনা করে, হোটেলের দায়িত্বে আছে, হোস্টেলের দায়িত্বে আছে। আমি ওনারে বললাম ওনার নাম হচ্ছে আপনার আঞ্জু আপু। আমি বললাম আঞ্জু আপু, এই একটা মেয়ে আসবে আমাদের এলাকার ভর্তি হওয়ার জন্য, আস্তে আস্তে মনে হয় রাত হবে, মেয়ের জন্য একটা সিট রাখেন, এটাই বলি ওনারে। বলার পর উনি আমার বলে ঠিক আছে হুজুর রাখবো, এইটা বলে উনি চলে যায়। আমি ওনারে এটা বলে রাখি এবং রাতের বেলায় আমি চিন্তা করতেছি কি করা যায়। হঠাৎ করে ঠিক ওই সময়টাতে, গতকালকে যে সময় মেয়ের মা আসছে এই সময় উনি মেয়েটা মানে ওই মহিলা আবারও আসছে, আইসা আমার জানালার পাশে ডাকতেছে গিয়া হুজুর আসেন। দুইটা ডাক ধরবো। আমি তখন উঠছি, উঠা বললাম যে হ্যাঁ আমি আসি। তো বলে হুজুর আমি তো আমার মেয়েরে নিয়ে আসছি। আমি বললাম কই আপনার মেয়ে দেখি। পরে জানালার ভিতর থেকে আমি দেখলাম বাপরে বাপ চাঁদের মতো এক মেয়ে, খুবই সুন্দরী। পরে আমি বললাম এটা আপনার মেয়ে? বলে হ্যাঁ এটা আমার মেয়ে। আমি বললাম কী নাম আপনার? বলে আমার নাম খাদিজা আক্তার। আমি বললাম কী ব্যাপার, আপনারা বললেন আপনি হিন্দু? বলে হ্যাঁ আমি ওর নাম রেখেছি খাদিজা আক্তার এবং ও বলছে ওরা খাদিজা আক্তার বলে ডাকার জন্য, খাদিজা ডাকতেও পছন্দ করে। আমি বললাম যে এমনি আপনার নাম কি, আপনাদের যে ধর্মীয় নাম আছে এই নাম কি? বলে আমার নাম শিপ্রা রানী। তাই আমি বললাম যে শিপ্রা রানী মানে, আমি বললাম আচ্ছা তো এই খাদিজা নামটা কে দেওয়া? বলে এটা আমি রাখছি আর আমার মা দিছে। প্রায় মহিলাটারে বললাম যে আপনি মেয়েটাকে দিয়ে যাচ্ছেন, এখন আমি কোনো বিপদে পড়বো কিনা। এবং মেয়েও বোরকা টোরকা পরে এমনভাবে আসছে, বোরকা পরিহিত অবস্থায়, মানে নর্মালি তাকে দেখলে কেউ বুঝতেই পারবে না যে হিন্দু ধর্মের কোনো মেয়ে। সাপ গলায় দিয়েও যদি আমি কাউরে বলি কেউ বিশ্বাস করবে না যে এটা হিন্দু ধর্মের মেয়ে, এবং যে কেউ দেখলে বলবে যে এটা মুসলিম মানে মুসলমান। পরে আমি বললাম যে ঠিক আছে তাইলে আপনি আপনার মেয়েটারে নিয়ে আসেন। উনি বলেন আমি তো যেতে পারবো না, কারণ আমি যেতে পারবো না তার কারণ হচ্ছে আমি তো হিন্দু, আমার পোশাক আশাকে সবাই বুঝে যাবে, আমি চাই না আমার মেয়েটার গায়ে হিন্দুর কোনো ছোঁয়া লাগুক। আমার মেয়েটা মেন দরজা দিয়ে আসতেছে, আপনি একটু গিয়ে মেন দরজাটা খোলেন। তাই আমি বললাম ঠিক আছে ওরা মেন দরজা দিয়ে আসতে বলেন। হঠাৎ করে মনে হলো আরে মেন দরজা তো দারোয়ান আছে, আমাদের বড় দরজায় তো দারোয়ান আছে, দারোয়ান দিয়ে আনবো কেমনে? তাই কী করলাম, পিছনের দরজা দিয়ে বেরোয় দৌড়ে মেয়েটার কাছে গেলাম। মেয়েটা মেন দরজার দিকে যাচ্ছে, ওই সময় দিলাম ডাক, মেয়েটা দাঁড়াইছে। ওই সময় মেয়ের মা কিন্তু চলে যাচ্ছে, মানে মেয়ের মা চলে যেতে আছে। আমি বললাম যে দরজা দিয়ে যাই না, আপনি এই দরজা দিয়ে আসেন। তো আমাদের পিছনে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে মেয়েটা তখন আমি ঢুকাইলাম। ঢুকানোর পরে ওই আঞ্জু আফারের তখন ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আপা ওই যে একটা মেয়ের কথা আপনাকে বলছিলাম মনে আছে? বলে হ্যাঁ হুজুর আছে। তো আমি বললাম মেয়েটা আসছে, মেয়েটারে একটা রুম দেন। এই বলার পরে আঞ্জু আপা তখন মেয়েটারে একটা রুম দিল, মাদ্রাসার ভিতরে একটা রুম দিল। এবং রুম দেওয়ার পরে সকালবেলা হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে সব মেয়েদের মনে তখন কল্পনা কিরে এই মেয়ে রাতের বেলায় কোত্থেকে আসছে এবং কি তার পরিচয়, সবাই মেয়েটারে মানে এটা ওইটা জিজ্ঞেস করতেছে। আমি দেখলাম, পরে আমি সকালবেলা গিয়ে আঞ্জু আপারে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে এই মেয়েটার যাতে কেউ কোনো কিছু না বলে, তার সাথে যেন কেউ বেশি কথা না বলে, এর যাতে কেউ বেশি প্রশ্নবিত্ত না করে, আমি ক্লাসের শ্রেণীকক্ষে গিয়ে কথা বলবো। এই কথা বলার পরে তখন মেয়েদেরকে নিয়ে আমি ক্লাসে গেলাম এবং 9টার দিকে। পরে আমি প্রতিটা ক্লাসে গিয়ে বলে দিলাম যে আমাদের মাদ্রাসা অনেক নতুন নতুন মানে ছাত্রী আসবে, তারপরে হচ্ছে শিক্ষকরা আসবে, এই নিয়ে তোমাদের এত মাথা ঘামানোর কিছু নেই। একটা মেয়ে আসছে রাতের বেলায়, তোমরা সবাই তারা মানে ভাগের মতো ধরলা, কোত্থেকে আসছে, কি পরিচয়, বাপকে মাকে, তোমরা তো এত বিষয়ে কথা বলার কেউ না।
তোমরা কেন এইসব বিষয়ে মেয়েকে জেরা করবা? আজকের পর থেকে আমি আশা করব তোমরা ভালো হয়ে যাবা, এরকমভাবে নতুন কোনো ছাত্রী আসলে তার সাথে ওরকম করবা না। তো সব মেয়েরা বলছে ঠিক আছে হুজুর, ভুল হয়ে গেছে, মাফ করে দিয়েন। ঠিক আছে, এবার সবাই তখন চুপ হয়ে গেলে মেয়েটা তখন পড়াশোনা করতেছে। মাদ্রাসার মধ্যে আছে প্রায় 5 দিন 7 দিন কেটে গেছে। বাকি যে মহিলা শিক্ষিকারা আছে এরা অনেকে আমাকে প্রশ্ন করে যে গিয়াস হুজুর, আপনি যে এরা আনলেন এর ঠিকানা কি? আমি আমার ঠিকানার উপরে এর ভর্তি করাই দিচ্ছি, কারণ বাপ মায়ের নাম তো আমি দিতে পারবো না, কারণ তো হিন্দুর মেয়ে, বাপ মায়ের নাম দিয়ে তো ওকে ভর্তি করানো যাবে না মাদ্রাসায়। তা আমি আমার পরিচয় দিয়ে ওরে ভর্তি করাই দিছি। তো সবাই আমারে বলে হুজুর এটা কোথা থেকে আনলেন বা কী আসো বিষয়? আমি সবাইকে বলি এটা আমাদের এলাকার একটা মেয়েটার বাপ মা নাই, ইতিম। তাই আমি মেয়েটারও ছোটোবেলায় পড়াশোনা করাইতাম মাদ্রাসায়, এখন আমি এখানে এনে ভর্তি করাইছি, এখানে পড়াশোনা করবে, এরকম করে সবাইকে বলি। তো সবাই মেয়েটার দিকে তাকায়, কারণ এত সুন্দরী, তো মানে অনেক সুন্দরী, সবাই তাকায় বা অনেকেই কথা বলায় বা ও যতটুকু আর অতটুকু কথা বলে। এমন করতে করতে প্রথম যে সমস্যাটা দেখা দেয়, প্রথম সমস্যাটা হচ্ছে এরকম, এই মেয়েটা সবার সামনে খায় না। বাকি মেয়েদেরকে প্লেট দেওয়ার পরও সবাই যেরকম একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করে বা নিচে বসে ফ্লোরে বসে বসে খাওয়া দাওয়া করে, এই মেয়েটা সবার সাথে খায় না। ওই কী করে, খাবারের প্লেটটা আলাদা একটা রুমের মধ্যে নিয়ে যায়, মানে নির্জন অন্ধকার কোনো একটা রুমে নিয়ে যায়, ওখানে গিয়া খায়, এরপরে আনি প্লেটটা দিয়ে যায়, ওভাবে খায় না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, এবং কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে, এইভাবে কিছুদিন পরে হঠাৎ করে আমাদের মাদ্রাসায় একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে দুপুরবেলা। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই মেয়েটার নাম ছিল তাসলিমা। পর ওর জ্ঞান ফিরে আসছে, আসার পরে আমি বললাম যে কী হয়েছে? বলে হুজুর আমি বলতে পারবো না। পরে আমি বুঝে গেছি ভয়ঙ্কর কিছু। আমি বললাম সাইডে আসো, মেয়েটার সাইডে আনলাম, এই না বলি কী হয়েছে তাসলিমা বলো তো? বলে হুজুর আমার সব মেয়েরা পাঠাইছে ওই কেন অন্ধকারে খায় এটা দেখার জন্য। আমি এটা দেখার জন্য জানালা দিয়ে দেখতে গেছিলাম অন্ধকারে কেন খায়। জানালা দিয়ে আমি অন্ধকারে ওর খাওয়া দেখতে গেছিলাম। হুজুর ওর জিব্বাটা মনে হয় মুখ থেকে প্লেট পর্যন্ত আসছে, এত বড় জিব্বা আমি জীবনেও দেখে নাই। এবং হুজুর আমার কাছে ওকে মানুষ মনে হয়, আমার মনে হয় ও জিন। এই তাসলিমা আমাকে বলতেছে। আমি তখন বললাম তাসলিমা তুমি তো স্যার সম্বন্ধে জানো, স্যার কতটা ডেয়ারিং? বলে জানি। আমি বললাম যদি জানো, এই কথা শুধু তুমি আর আমি ছাড়া যদি মাদ্রাসার অন্য কোনো ছাত্রীরা জানতে পারছে তাহলে তোমার খবর আছে। যদি অন্য কোনো ছাত্রীরা বিষয়টা জানতে পারছে তাহলে তোমার খবর আছে। এই বিষয়টা কেউ জানবে না, শুধু তুমি আমরা দুজনেই জানবো, ঠিক আছে? বলে আচ্ছা হুজুর ঠিক আছে, আমি কারো কাছে বলবো না। এই কথা বলি মেয়েটার তখন আমি বিদায় করলাম। করার পরে ওই দিন বিকেলবেলা আমি তখন এই খাদিজারে আলাদা আমার রুমে ডাকলাম। রুমে বলতে শ্রেণীকক্ষে আর কি, একটা গোপনেভাবে আলাদাই ডাকলাম। ডাকার পরে বসায় বললাম খাদিজা তুমি একা একা খাও কেন? আমাকে বলো হুজুর আমার সবার সামনে খেতে লজ্জা করে। আমি বললাম এটা কেমন কথা, লজ্জা করবে কেন? সব মেয়েরা যেভাবে খায় তুমি ওভাবে খাবা, লজ্জা লাগবে কেন? এখানে তো কোনো ছেলে নাই। বলে না হুজুর আমার এমনিও লজ্জা লাগে, আমি একা একা খেতে পছন্দ করি। আমি বললাম দেখি তোমার জিব্বাটা দেখি। পরে জিব্বাটা দেখাইলো, নর্মালি মানুষের যেরকম জিব্বা হয় ওরকম জিব্বাই আছে। আমি বললাম তুমি নাকি জিব্বা প্লেটের মধ্যে নিয়ে মানে অলৌকিকভাবে খাবার খাও, স্বাভাবিক মানুষের মতো না? আমাকে বলে না হুজুর মিথ্যা কথা, আমি এরকমভাবে খাই না, আমি নর্মালিই খাওয়া দাওয়া করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এইভাবে তখন আস্তে আস্তে করে এই মেয়েটা পড়তেছে। মেয়েটার মা মাঝে মাঝে আসতেছে, রাতের বেলা এসে টাকা দিয়ে যাইতেছে, মাঝে মাঝে মেয়েটার কাছেও টাকা দিয়ে যায়। এমনি সামনে মেয়েটা মেসে থাকতেছে, হোস্টেলে থাকতেছে, পড়াশোনা করতেছে। এই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, এই মেয়েটারে খাদিজা আক্তারে আমি প্রতি রাতের বেলায় স্বপ্নে দেখতাম। এবং স্বপ্নে দেখতাম কি জানেন, ওই স্বপ্নে আমার কাছে আসতো, আমার সাথে কথাবার্তা বললো, এবং স্বপ্নে মনে হয় তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় স্বপ্নের মধ্যে। তো এই যে হতো, আমি মনে মনে চিন্তা করি এটা কীভাবে সম্ভব? আমার মাদ্রাসার ছাত্রী মানে তো আমার সন্তানের সমতুল্য, তাহলে ওরই নিয়ে আমার এই ধরনের স্বপ্নগুলো আমি কেন দেখবো? এটা তো আমার জন্য বাজে মনে হয় এবং এটা আমার জন্য খারাপ। তো আমার মাঝে মাঝে চিন্তা করি, যেহেতু মেয়েটা দেখতে অনেক সুন্দরী, তার চেহারা অনেক সুন্দর, হয়তো তার নিয়ে মাঝে মাঝে এটা ওইটা চিন্তা করি, এবং বিভিন্ন কিছু চিন্তা ভাবনা থেকে এই জিনিসটা হয়তো আমার মনে উৎফুল্লিত হয়। বা মানুষ যেটা দিনের বেলায় বেশি চিন্তা ভাবনা করে ওইটাই কিন্তু মানুষ রাতে স্বপ্নে দেখে। তো আমার কাছে মনে হয় যে আমি দিনের বেলা এই জিনিসটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করি, যার জন্য রাতের বেলা আমি এটাকে স্বপ্নে দেখি। আমার কাছে এটাই মনে হলো ইন্টারিমলি। তো যাই হোক, এরপর আমি এভাবে দিনের রাতগুলো কাটতেছি না, প্রতিটা রাতেই স্বপ্নে এসে আমাকে ডাকে, এবং পুরো রাতে আমার সাথে আকাশে ঘুরে বেড়ায়, এইখানে যায় ওইখানে যায়, বিভিন্ন জায়গায় আমার সাথে ও মিশে, মানে আমার সাথে পুরোটা রাত ওর স্বপ্নের মধ্যেই থাকে। আমি যতটা সময় ঘুমিয়ে থাকি প্রতিটা সময় আমি ওর সাথেই থাকি। মনে হয় আমি ঘুমের স্বর্গে গেলে ওর সাথে আমার ঘোরাফেরার টাইম হয়ে যায়। আমি ওর সাথে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় আমি ঘুরতে থাকি। এইরকমভাবে সময়গুলো কাটতেছে এবং নিজের কাছে লজ্জা লাগতেছে। আমি দোয়া দরুদ পরে নিজের ফু দেই, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, বাট এরপরেও এই জিনিসটা হয়ে যাচ্ছে।
এরকম করতে করতে একদিন আমি মেয়েটারে ডাকলাম, আবারও ডাকলাম, ডাকে বললাম, খাদিজা এই ঘটনা ঘটতেছে, আমি প্রতি রাতেই তোমার স্বপ্নে দেখি, কারণটা কি আমাকে বলো তো। মেয়েটা হাসে, আমার বলে, হুজুর আমি জানি না কেন আপনি আমাকে স্বপ্নে দেখেন। তো মেয়েটা দেখতে অনেক সুন্দরী ছিল, যেহেতু তার আমি রাতের বেলায় স্বপ্নে দেখি তারে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে একদিন আমি কি করলাম, আমি সিদ্ধান্ত নিলাম হঠাৎ করে যে মেয়েটারে বিয়ে করব। যেহেতু দেখতে এতটা রূপসী সুন্দরী এবং তার পরিবার হিন্দু, মেয়েটা মুসলিম ধর্ম গ্রহণ করছে এবং আমাদের মাদ্রাসায় পড়াশোনা করে, সর্বদিক থেকে ঠিক আছে, তাহলে আমি মেয়েটারে বিয়ে করব এবং বিয়ে করে তার সাথে সংসার করব, এরকম একটা চিন্তা ভাবনা তখন আমার মাথার মধ্যে ঢুকে। এখন মাথার মধ্যে ঢুকার পরে যেটা হইল, আমি কি করলাম, কেমনে তারে বলবো, তারা এইভাবে বলতে গেলে তো সে আবার কিভাবে না ভাবে। তো আমাদের মাদ্রাসার একটা মেয়ে আছে সুলতানা নামের, এটা হচ্ছে আমাদের শফি হুজুরের মেয়ে সুলতানা। এই আবার আমার সাথে একটু ভালো সম্পর্ক, মানে হুজুর হিসাবে আমার একটু আমার সাথে ভালো করে কথা বলুন, সম্পর্ক ভালো। তো আমি একদিন সুলতানারে বলতেছি, সুলতানা হুজুরের তো বিয়ের বয়স পাড়িয়ে যাচ্ছে, এটা তো তোমরা আর কেউ দেখতেছো না, কেউ বুঝতেছো না, এখন হুজুরকে কি একটা বিয়ের সাথে করাইবা? এটা বলার পর তখন হাসে, বলে, হুজুর আপনি এটা কী বলেন, আপনি বিয়ে করবেন তো ভালো কথা, কারে বিয়ে করবেন? আমি বললাম, তোমাদের ক্লাসমেট যে একটা মেয়ে আছে খাদিজা আক্তার, ওরে আমার ভালো লাগে, আমি বিয়ে করতে চাই। বলে, হুজুর মা কী বলেন, এটা তো আপনারই আত্মীয়, আপনি তো আইনা ভর্তি করাইছেন, আপনিই তো তার পরিচিত, আপনিই তো সব। আমি বলি, এখন পরিচিত ঠিক আছে, মেয়ের বাপ মায় তো রাজি আছে, এখন মেয়ে রাজি আছে কি না এইটা আমি বুঝবো কেমন করে? এখন মেয়েটার সাথে তুমি কথা বলে তাকে রাজি করানো যায় কিনা তুমি চেষ্টা করো। পরে আমার বলো, আচ্ছা ঠিক আছে হুজুর আমি বলবো, ও রাজি হবে না মানে অবশ্যই রাজি হবে, কেন রাজি হবে না? আমি যে আচ্ছা ঠিক আছে। এরকম করে ও কী করলো, কথা বলার পরে ওই আবার এই সুলতানা আবার কিন্তু আমাদের হোস্টেলে থাকে না, ও বাড়িতে থাকে, শফি হুজুরের মেয়ে বাড়িতে থেকে পড়াশোনা করে। এখন হইলো কি, ও এসে আমারে বলতেছে যে বিকালবেলা, হুজুর আমি তো খাদিজারে বলছিলাম এবং যতটুকু পারছি আমার জায়গায় থেকে আমি খুব ভালোভাবে বুঝাইছি, অনেক বুঝেয়া শোনায়া ঠান্ডা মাতে অনেক সুন্দর করে বলছি, কিন্তু হুজুর খাদিজা তো আপনাকে বিয়ে করতে রাজি নাই, খাদিজা তো আপনাকে বিয়ে করবে না, ও ডাইরেক্ট বলে দিচ্ছে ও কখনো বিয়ে করবে না, ও সারা জীবন এভাবেই থাকবে। আমি তখন বললাম, আরে কারণ কি, আমার বিয়ে করবে না কেন? আমি কি দেখতে অসুন্দর না, আমি খারাপ, তা কেন বিয়ে করবে না? বলে, হুজুর আমি জানি না। এভাবে আরও 3-4 দিন পরে একদিন আমি চিন্তা করলাম যে আমি ফ্রিলি মেয়েটার সাথে কথা বলি, আমি ওপেনলি তার সাথে কথা বলি, খোলাখুলিভাবে কথা বলি, কারণ খোলাখুলিভাবে কথা বললে অনেক বড় বড় সমস্যারও কিন্তু সমাধান হয়ে যায়। পরে মেয়েটার আমি ডাক দিয়া আমি জিজ্ঞেস করলাম যে খাদিজা তোমার কি সুলতানা কিছু বলছে? বলে, হ্যাঁ হুজুর বলছে। আমি বললাম, কি বলছে? বলছে আপনি আমাকে বিয়ে করতে চান। আমি বললাম, তো তুমি কি বলছো? বলে, আমি বলছি আমি এখন বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা আমার মাথায় নেই, আমি পড়াশোনা করবো এবং বিয়ে শাদী করলে পরে। আমি বললাম, তো আমার কি তোমার পছন্দ হয় না? বলে, না হুজুর পছন্দ অপছন্দের বিষয় না, আপনি তো আমার সম্বন্ধে সব কিছুই জানেন, তো আমি আসলে এই সময়ের মধ্যে বিয়ে করতে পারবো না। আমি বললাম, তো বিয়ে যদি নাই করবা তাই স্বপ্নে আমার কাছে আসো কেন, স্বপ্নে আমার সাথে এরকম করো কেন? তোমাকে স্বপ্নে দেখে আমি নিজেরও পাগল বানিয়ে ফেলতেছি, আমি নিজেকেও ঠিক রাখতে পারতেছি না, এবং এটা কিভাবে সম্ভব? পরে আমারে বলে, হুজুর আমি জানি না এত কথা, আমি এত কিছু জানি না, শুধু আমি এটাই জানি আমি আপনাকে বিয়ে করতে পারবো না। এখন আমি কি করব ভাই, আমি এই মেয়ের প্রতি আরও দুর্বল হয়ে যাচ্ছি, দিন যত সামনের দিকে যাচ্ছে, সময় যত সামনের দিকে যাচ্ছে, এই খাদিজা আক্তারের প্রতি আমার দুর্বলতা আরও বাড়তেছে। আমি কোনোভাবে এই মেয়ের থেকে আমার দৃষ্টিশক্তি সরাতে পারতেছি না। আমি যে ওর একজন শিক্ষক, আমি যে ক্লাসে আমার একটা সম্মান আছে, আমি আমার এই সম্মানটা পর্যন্ত ধরে রাখতে পারতেছি না। এরকম করে কথাটা আর গোপন রইল না, প্রায় অনেকেই কথাটা জানাজানি হয়ে গেল যে আমি মেয়েটারে বিয়ে করতে চাই। এক পর্যায়ে আমি চিন্তা করলাম, যদি এই মেয়ে আমার কাছে বিয়ে বসে তাহলে ভালো, আর যদি বিয়ে না বসে আমি এই মেয়ের মাদ্রাসা থেকে বের করে দিব, মানে এই মাদ্রাসায় আর রাখবো না। কারণ মাদ্রাসায় রাখলে আমি নিজে কলঙ্কিত হইতেছি, আমি আমার নিজের কন্ট্রোল করতে পারতেছি না, এই মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, যার জন্য এবারে মাদ্রাসা থেকে বের করে দিব। যদি আমাকে বিয়ে করা ভালো কথা, আমার বউ হিসাবে মাদ্রাসায় পড়বে, আর যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মাদ্রাসা থেকে চলে যাবে। এবার যেটা হলো, সন্ধ্যার সময় একদিন আমি ওরা ডাকলাম, ও তো হোস্টেলে থাকতো, হোস্টেল থেকে ডাকলাম, ডাকার পর আমি বললাম, খাদিজা কিছু মনে করো না, তোমার একটা কথা বলি, দেখো তুমি আমার পছন্দ করো না এটা আমি জানি, তোমার আমার ভালো লাগা থেকে আমি বিয়ের প্রস্তাব দিলাম, বেশ কয়েক মাস হয়েছে তোমার মাও আসে না, তুমি মাদ্রাসার খরচ বড় সব তুমি দিতেছ, তো দেখো যেহেতু এই বিষয়টা সবাই জেনে গেছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা তুমি রাজি না, এখানে আমার মান সম্মানের একটা বিষয় আছে, তোমার মায়ের আসতে বলো, আমি তোমার মায়ের সাথে তোমারে পাঠাই দিব, তোমার মায়ের সাথে তোমাকে পাঠাই দিব, তোমার এই মাদ্রাসায় আর পড়াশোনা করার দরকার নাই। আমার বলে, হুজুর আপনি এটা কী কথা বলেন, এটা কী ধরনের কথা বললেন যে আমাকে আমার মায়ের কাছে দিয়ে দিবেন, তাহলে কি আমি পড়াশোনা করব না? আমি বললাম, না তোমার পড়াশোনা করলে তুমি অন্য মাদ্রাসায় ভর্তি হও, এই মাদ্রাসায় না।
এই মাদ্রাসায় ভর্তি হয়ে না অন্য অন্য মাদ্রাসায় চলে যাও। এইভাবে কয়েকদিন কেটে গেলাম। সবসময় মেয়েরে বলি তোমার আম্মারা আসতে বলো, এই আমারে বলে না আমি আম্মারে আসতে বলতে পারবো না, বা আম্মা আসবে না, এটা আমাকে বলে আম্মা আসবে না, আমাকে আসতে বলতে পারবো না। এরকম করে আরও সপ্তাহখানি কেটে গেল। কেটে যাওয়ার পরে আমাকে সবাই এটা নিয়ে খুব কানাগ্যাস্টা করে অনেক কথাবার্তা বলে যে মেয়ে আমারে পছন্দ করেন, আমি পছন্দ করি, আমি মেয়েরে বিয়ে করতে চাই, মেয়ে আমার বিয়ে করতে চায় না। সবার মাঝে এটা নিয়ে ধরেন একটা লজ্জাকর একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। পরিশেষে আমি সিদ্ধান্ত নিলাম বা চিন্তা করলাম যে দূর যা হবার তা হবে। আমি মেয়েরে বললাম যে দেখো তুমি যদি আমাকে বিয়ে করবাই না, আমার সাথে থাকবাই না, আমার সাথে সম্পর্ক জড়াবাই না, তাহলে আমি তোমার এই বিষয়টা সবাইকে বলে দিব। অন্য যে শিক্ষিকা আছে, আমাদের মাদ্রাসার যে সভাপতি আছে, সবাইকে বলে দিব তুমি হিন্দুর মেয়ে, তোমার বাপ হিন্দু মা হিন্দু, এগুলো সব আমি বলে দিব, আমি সবাইকে বলে দিব এবং আমি তোমাকে মাদ্রাসা থেকে বের করে দিব। মানে আমি মেয়ের জন্য খুব হার্ড হয়ে গেলাম যে আমি তোমাকে মাদ্রাসায় রাখবোই না, যতই কিছু হোক আমি তোমাকে মাদ্রাসায় রাখবো না, আমি তোমাকে মাদ্রাসা থেকে বের করে দিব। পরে বলে হুজুর আপনি আমাকে 3 দিন সময় দেন, আমি 3 দিনের মাঝে আমি আপনাকে সব কিছু জানাবো। আমি বললাম কেন 3 দিন সময় লাগবে কেন? বলে হুজুর লাগবে, 3টা দিন সময় লাগবে, এই 3টা দিনের মাঝে আমি আপনাকে সব কিছু জানাবো এবং আমার সব কিছু জানার পর যদি আপনার কাছে মনে হয় যে আপনি আমাকে বিয়ে করবেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আগে আপনি আমার সম্বন্ধে সব কিছু জানেন। আমি বললাম ওকে ফাইন, ওয়েল ডান, তোমার কথা আমি মানলাম, তাহলে সময়গুলো যাক। এইভাবে 2 দিনের মাথায় একদিন দুপুরবেলা মেয়েটা আমাকে বলতেছে হুজুর আমি আপনার সাথে আজকে কথা বলবো, তবে রাত 10টায়। আমি বললাম রাত 10টায় কেন? রাত 10টায় কেন? এখন বললেই তো পারো। বলে না, রাত 10টায় আপনি আমাদের যে হোস্টেল আছে মহিলা হোস্টেলের পিছনে যে পুকুর ঘাট আছে, ওই পুকুর ঘাটে আপনি আসবেন, আমি আপনার সাথে কথা বলবো। পরে আমি বললাম কেন পুকুর ঘাটে আমার যাইতে হবে কেন? মানে আমার কাছে একটু ভয় লাগতেছে যে মেয়েটা আমার কোনো কলঙ্ক দিয়ে দেয় কিনা। যেহেতু আমি তার অনেক ধমকাধমকি করছি, তারাই আমি মাদ্রাসা থেকে বের করে দিব, মাদ্রাসায় রাখবো না। এখন এমনও তো হতে পারে যে এই মেয়েটা একটা কৌশল করে আমার পুকুর ঘাটে নিবে এবং সেখানে নিয়ে বাকি মেয়েগুলোর ডাইকে আমার একটা কলঙ্ক দিয়ে আমার মাদ্রাসা থেকে উল্টে বিদায় করে দিবে, এমনও তো হতে পারে। আমি বললাম না খাদিজা, আমি রাতের বেলায় ওই পুকুর ঘাটে যাব না, তোমার যদি কিছু বলার থাকে দিনের বেলায় বলো, আমি রাতে যাব না। পরে আমাকে বলে হুজুর আপনার আন্ডারে আমি মাদ্রাসায় আসছি, আপনি আমাকে ভর্তি করাইছেন এবং আপনার মাধ্যমে আমি পড়াশোনা করতেছি। একটা কথা বলি হুজুর, কিছু মনে করবেন না, আমি আসলে আপনার কোনো ক্ষতি করব না, আমি আসলেই আপনার কোনো ক্ষতি করব না, আপনি শুধু ভয় পাইয়েন না, আপনি মেহেরবানি করে রাতের বেলা আসেন, আসলেই আপনার ভিতরে আমাকে নিয়ে যে যত কল্পনা আছে সব কিছু কেটে যাবে, আপনি আর এই পরিকল্পনার মধ্যে থাকবেন না, আপনি একটাবার আসেন, শুধু এসে আমার সাথে শুধু দেখাটা করেন, বাকিটা বাদ দেন। এই বললাম ওকে ঠিক আছে, যেহেতু এরকম করে বলতেছো তাহলে আমি আসবো। ওই দিন রাতে 9টা 9:30টার দিকে আমি তখন এই পুকুর ঘাটার দিকে গেলাম। এটা মহিলা মাদ্রাসার পিছনে পুকুর ঘাটকলায় গেলাম। যাওয়ার পর দেখি যে মেয়েটা ওখানে বসে আছে, চুলগুলো ছায়রা অবস্থায় বসে আছে, খুব উদাস ভাবে বসে আছে। পরে আমি ওখানে বসছি, বসার পরে আমি বললাম খাদিজা, আমার দিকে সালাম দিলাম, সালামের উত্তর নিলাম। পরে বসার পরে আমি বললাম খাদিজা বলো। পরে আমারে বলতেছে হুজুর আমি এখন যে কথাগুলো বলবো প্রতিটা কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কোনো ভয় পাবেন না, এখান থেকে চলেও যাবেন না, আমার কথাগুলো শেষ হওয়ার পর আপনি চলে যাবেন। আরেকটা কথা আমি আপনাকে বলি, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমার জীবন দশা আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনার কোনো ক্ষতি হোক এমন কোনো কাজ আমি করব না। হুজুর আপনার সাথে আজ থেকে বহু বছর আগে একটা জিন ছিল, যার সাথে আপনার পরিচয় আপনাদের বট গাছের নিচে, এটা কি আপনার মনে আছে? এমনি এটা যখন আমার বলে ভাই, আমার তখন শরীরের পশম দাঁড়িয়ে যায়। কিরে, এই ঘটনা তো মাদ্রাসার কেউ জানার কথা না, এটা তো মাদ্রাসার একটা কাকপক্ষীও জানে না, আমি তো কারোর সাথে কখনো শেয়ারই করি নাই, তাহলে এই মেয়ে জানলো কীভাবে? আমি বললাম খাদিজা এটা তুমি কিভাবে জানলা? বলে হুজুর আপনি আমাকে উত্তর দেন, আপনি আমাকে প্রশ্ন করেন না, আপনি আমাকে উত্তর দেন। আমি বললাম জি হ্যাঁ, আমার সাথে একটা জিন ছিল এবং উনি আমাকে অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছে। বলে আপনি ওনার জন্য কি করছেন? উনি তো আপনাকে অনেক সাহায্য করছে, আপনাকে অনেক হেল্প করছে, আপনাকে ছোটোবেলায় পড়াইছে, আপনাকে মানে একরকম টিউশনি করাইছে, আপনাকে এত কিছু করছে, আপনি ওনার জন্য কি করছেন? আমি বললাম যে না, আমি তো আসলে ওনার জন্য কিছু করতে পারি না। বলে আজকে আমি আপনার মাদ্রাসায় পড়তেছি, আপনি আমাকে আপনার মাদ্রাসা থেকে বিদায় করে দিতেছেন, ওই মাদ্রাসায় আপনি আমাকে পড়তে দিবেন না, তার কারণটা কি? আমি বললাম তার কারণটা তো কিছুই না, কারণ তোমার সাথে আমার একটা সম্পর্ক বা আমি তোমার পছন্দ করি, এইটা সবাই জানাজানি হয়ে গেছে, সবাই জেনে গেছে, এই জন্য আমি চাই না তুমি আমার মাদ্রাসার মধ্যে থাকলে এটা নিয়ে আরও কথা বাড়বে। পরে আমাকে বলে হুজুর আপনি কি জানেন? আমি বললাম কি? বলে যেই এভাবেই বলে যেই লোকটা
আপনাকে পড়াশোনা করাইছে, যে লোকটা আপনাকে ছোটোবেলায় আপনার সাথে ছিল, আপনাকে পড়াশোনা করাইছে, আপনাকে হেল্প করছে, আমি সেই লোকটার মেয়ে। আমি বললাম মানে, এটা তুমি কি বলতেছ? বলে হ্যাঁ, আমি ওই জিনের মেয়ে, আমার নাম খাদিজা আক্তার। আমি বললাম মানে তুমি জিনের মেয়ে? তাহলে যে একটা হিন্দু মহিলা আসছিল, বলে হ্যাঁ, যে হিন্দু মহিলাটা এসে আপনার কাছে আমাকে দিয়ে গেছে, এটা আমার বাবা। আমার বাবাই একটা হিন্দু মহিলা রূপে আসছে, এসে আপনার কাছে আপনার মাদ্রাসায় আমাকে দিয়ে গেছে। আমি বললাম তুমি এটা কী বলতেছো? তাহলে উনি এরপরে আর আমার কাছে কেন আসলো না? উনি এরপরে আর আমার কাছে কেন আসলো না? তো পরীটা তখন আমাকে বলতেছে আপনার কাছে আর আসলো না এই কারণে যে আপনার সাথে যদি থাকে তাহলে এটা আপনার পরিবার ভালোভাবে নিচ্ছে না। আমার আব্বা আপনার কোনো ক্ষতি চায় নাই, আর আপনার কোনো ক্ষতি চায় নাই বলেই আমার আব্বা আপনার কাছে আসে নাই। আমি বললাম আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করবো? ও আমাকে বলে আপনি আমার বাবাকে এখানে হাজির করলে বিশ্বাস করতে পারবেন? আমি বললাম না না, তুমি আর ওনাকে এখানে ডাইকো না, ওনাকে হাজির করার প্রয়োজন নাই। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আমি তো ভাবছিলাম তুমি কোনো একটা মানুষ, আর কোনো একটা মানুষ মনে করে আমি তোমাকে বিয়ে করার চেষ্টা করেছি বা বিয়ে করতে চেয়েছি। তুমি যদি সত্যি কোনো পরী হইতা বা জিন হইতা তাহলে তো আমি তোমাকে কখনোই বিয়ে করতে চাইতাম না। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। বলে না হুজুর, আমার কথা শেষ হয়নি, আমার কথা আরও বাকি আছে, আপনি বসেন। তো আসলেই কি আপনি আমাকে পছন্দ করেন? আমাকে সত্যি কথা বলবেন। আমি বললাম সত্যি কথা বলতে গেলে আমি তোমাকে পছন্দ করি। বলে আপনি আমাকে বিয়ে করতে চান? আমি বললাম জি, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আপনি আমাকে বিয়ে করবেন? আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বলে আপনি তো জানেন আমার কোনো শরীর নেই, আমি একটা পরী, আমি একটা বাতাস, আমার কোনো শরীর নেই, তো যার কোনো শরীর নেই তার সাথে কিভাবে সারা জীবন থাকবেন? আমি বললাম দেখো আমি তো জানি না, বাট তোমার আমার ভালো লাগছে, আর ভালো লাগা থেকেই তো ভালোবাসা, সেখান থেকে তোমাকে বিয়ের প্রস্তাব দেওয়া। এখন তুমি যদি না চাও আমার কোনো সমস্যা নাই। বলে না, আমারও আপনাকে ভালো লাগছে, আমিও আপনাকে বিয়ে করবো, যেহেতু আমার আব্বু আপনাকে পছন্দ করে আমি আপনাকে বিয়ে করব। তবে আমাকে বিয়ে করতে হলে আপনার একটা শরীর লাগবে, একটা শরীর যদি আপনার থাকে তবে আমি আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে পারবো, আপনার সাথে থাকতে পারবো। আমি বললাম তাহলে কি করা যায়? এরকম করে নর্মালি বলতেছে তাহলে কি করা যায়? তখন আমাকে বলে একটা কাজ করেন, আপনি যে সুলতানাকে দিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দিছেন, আপনি সেই সুলতানাকে বিয়ে করেন। আমি বললাম মানে, এটা তুমি কেমন কথা বলতেছো? আমি সুলতানাকে বিয়ে করব কেন? বলে আপনি যদি সুলতানাকে বিয়ে করেন তাহলেই আপনি আমাকে পাবেন। আমি বললাম কীভাবে? বলে আপনি সুলতানাকে বিয়ে করার পরে সুলতানার শরীরের মধ্যে আমি ঢুকতে পারবো, আপনি সুলতানার সাথে থাকলেও আমার ফিল পাবেন, আপনি আমাকেই দেখবেন। আমি বললাম তাহলে তুমি কি বলতে চাচ্ছ? ও বলে আপনি সুলতানাকে বিয়ের প্রস্তাব দেন, সুলতানার পরিবারের কাছে আপনি সুলতানাকে বিয়ের প্রস্তাব দেন, তবে সুলতানার পরিবার রাজি হবে। এইটা বলার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি? বলে আমি ঠিক এখন থেকে চলে যাব, আমি এই মুহূর্তের পরে আর কখনোই মাদ্রাসায় যাব না, আমার এই মাদ্রাসায় কেউ দেখবেই না। তবে আপনার সাথে আমার অলওয়েজ যে দেখা হবে, আপনার সাথে আমার কথা হবে, এবং বিয়ের পরে আমি সুলতানার শরীরে বাসা বাঁধবো, সুলতানার শরীরে ঢুকবো, সুলতানার মাধ্যমে আমি আপনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি। এই বলার পরে ঘরে আসছি ভাই, আসার পরে চিন্তা করতেছি কি হচ্ছে আমার সাথে, কি হচ্ছে, আরে আল্লাহ আমার সাথে এটা কী হচ্ছে। আমি না সারাটা রাত ঘুমাইতে পারলাম না। সকালে ঘুম থেকে ওঠার পরে ও নাই, সবাই মনে তো জল্পনা কল্পনা, কী ব্যাপার, খাদিজা কই, খাদিজা মাদ্রাসায় আসলো না, খাদিজা নাই কেন? সবাই খাদিজাকে নিয়ে অনেক কথোপকথন, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে হুজুর খাদিজা কই? আমি বললাম খাদিজা চলে গেছে, সকালবেলা ভোরে খাদিজা চলে গেছে, খাদিজা মাদ্রাসা আর পড়বে না। তো সবাই আমারে বলতেছে আমি বিদায় করে দিছি, এটা ওইটা। এরকম করতে করতে একদিন আমাদের মাদ্রাসার যে সভাপতি, আমাদের মাদ্রাসার সভাপতির আমি ধরলাম যে হুজুর এই ঘটনা, আমি আমার মাদ্রাসার ছাত্রী সুলতানারে বিয়ে করতে চাই, সুলতানারে বিয়ে করতে চাই, আপনি আমার পক্ষ থেকে সুলতানার পরিবারের কাছে আমার একটা বিয়ের প্রস্তাব পাঠান। তে আমার মাদ্রাসার হুজুরে বলতেছে যে আমি যে পাঠাবো প্রস্তাবটা, এখন এটা সুলতানা পরিবার রাজি হবে কিনা। আমি বললাম হুজুর আপনি প্রস্তাবটা পাঠান, সুলতানা আব্বার সাথে তো আপনার ভালো সম্পর্ক, শফি হুজুরের সাথে আপনি শফি হুজুরে বলেন। বলে আচ্ছা ঠিক আছে আমি শফিরে বলবো। তাই তারপরে কি করে শফি হুজুরে জানানোর পরে শফি হুজুর আমার সাথে ডিরেক্টলি কথা বলে মাদ্রাসায় এসে। ওনার মোটরসাইকেল আছে, মোটরসাইকেলে মাদ্রাসায় এসে আমারে বলে যে আমারে তো তোমাদের মাদ্রাসায় সভাপতি একটা প্রস্তাব দিল, এখন আমি তোমার সাথে খোলাখুলি কথা বলতে চাই। আমি বললাম জি বলেন। উনি বলে আমার মেয়ে একটা, আমার একটা মেয়ে একটা ছেলে, ছেলেটা বড় মেয়েটা ছোট, তো আমার মেয়েটার আমি তোমার কাছে বিয়ে দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ, যেহেতু তুমি একজন মাদ্রাসায় শিক্ষকতা করো, তোমার পরিবারও ভালো, তো আমি তোমার কাছে বিয়ে দিব, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? কিসের শর্ত? বলে আমার মেয়েটারে কখনো কষ্ট দেওয়া যাবে না, আমার মেয়ে কষ্ট পাবে এরকম কাজও কখনো করা যাবে না।
আমি বললাম, আপনার মেয়ের আমি বিয়ে করবো কি কষ্ট দেওয়ার জন্য? আমি আপনার মেয়েকে বিয়ে করবো তার সাথে সংসার করার জন্য, আমি তো আপনার মেয়েরে কষ্ট দিব না। পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, যদি তোমার এই কথা ঠিক থাকে তাহলে আমি সামনের দিকে নিয়ে মেয়ের মায়ের সাথে কথা বলতে পারেন, বলেন। এইভাবে কিন্তু পরিটার সাথে আমার অলওয়েজ কথা হচ্ছে, আমি কি কি সিদ্ধান্ত নিতেছি বা পরি আমাকে সব কিছু বলে দিতেছে। একটা সময় আমার পরিবারকেও তখন জানিলাম, আমার পরিবারের বিষয়টা জানলো। জানার পরে পারিবারিকভাবে অনেক ধুমধাম করে মুসলিম রীতিনীতি অনুযায়ী তখন আমি এই সুলতানা আক্তারকে বিয়ে করি। তো সুলতানার সাথে যখন আমার বাসর হয়, আমি আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তখন সুলতানা বসে আছে, বাট আমি সুলতানাকে দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি খাদিজা বসে আছে। খাদিজা বসে আছে এবং খাদিজার সাথে আমার সহবাস বা স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা হয়েছে। আমি একটা পলকের জন্য কিন্তু সুলতানাকে দেখতে পাই নাই, টোটালি সুলতানাকে আমি দেখিই নাই। এরকমভাবেই তখন সময়গুলো কাটতেছে। অলওয়েজ সুলতানা তখন পড়াশোনা করে না, আমি যে বাসায় থাকি ওই বাসায় থাকতেছে। তো অলওয়েজ আমি সুলতানাকে দেখতেছি, কিন্তু সুলতানার সাথে সংসার করতেছি, মূলত সংসার হচ্ছে খাদিজার সাথে। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার একটা মেয়ে সন্তান হলো খাদিজার ঘরে। আমার একটা মেয়ে সন্তান হলো, সুলতানার ঘরে হলো আর কি, খাদিজার মাধ্যমে। এখন মেয়েটা হওয়ার পরে দেখা যায় আমার মেয়েটা যখন হওয়ার পরে মেয়েটা খালি কান্না করতো। মেয়েটা এত কান্না করতো, ওর কান্না কখনো থামানো যেত না। প্রায় 3 মাস হয়েছে মেয়েটা হয়েছে, 3 মাসের মাথায় মেয়েটা প্রচণ্ড রকমের কান্না করে, কোনোভাবেই তার কান্না থামানো চায় না। কান্না থামানো যায় না, এরকম করতে করতে মেয়েটাকে তখন ওর নানা আপনার শফি হুজুর কই জানি নিয়ে যায়, মেয়েটার কই জানি নিয়ে যায়, মেয়ের মা সহ সুলতানা সহ নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সুলতানার শরীরে উনি একটা তাবিজ পরাইয়া দেয়, কোথায় জানি নেই, নীলে মনে হয় কোনো তাবিজ দেয়, একটা তাবিজ পরাই দেয় সুলতানার শরীরে। তখন খাদিজা আমাকে বলতেছে, সুলতানার শরীরে তখন তাবিজ পরানো, আমি তো সুলতানার শরীরে ঢুকতে পারবো না। এইটা বলার পর আমি সুলতানার তাবিজটা আবার খুলে ফেলি, হাতের তাবিজটা খুলে ফেলি, ইচ্ছে করে খুলে ফেলি। এখন খুলে ফেলার পরে এই বাচ্চাটা আবারও কান্দে। এবার আবারও কান্দে খাদিজা, সুলতানা তখন ওর বাবারে বলে যে, আব্বু বাচ্চা তো আবার কান্নাকাটি করে, ওর কান্নাটা আমি থামাইতে পারতেছি না। ওর বাবা তখন আবার কোন কবিরাজের সাথে কথা বলার পরে একদিন, 3-4 দিন পরে একদিন হলো কি, এই সুলতানার নিয়ে গেছে ওদের বাসায়, ওদের ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই দিন আমি ওদের ঘরেই ছিলাম, সুলতানাদের ঘরেই ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। তো আমি যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক করব, ঘরে ঢুকছি, ওই সময় খাদিজা আমাকে বাধা দিতে আসে। তো খাদিজা কেন বাধা দিতে আসে আমি বুঝতেছি না। সুলতানার সামনেও তখন সুলতানার ভিতরে ঢুকলাম, স্বামী স্ত্রীর সম্পর্ক করলাম, এবং সম্পর্কটা করার পরে আমি জাস্ট বাইরে বেরোলাম, বেরোয় কল পারে গেছিলাম। কল পারে যাওয়ার পরে আমি কলপার থেকে বের হয়ে আবার রুমে ঢুকবো, এমন সময় দেখলাম এই শফি হুজুর আমার শ্বশুর আমার বেডরুমে, আমার বউ যে আছে সুলতানা একটু অন্যরকম অবস্থায় শুয়ে আছে, যেহেতু মাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক হলো। আর এই অবস্থার ভিতরে দেখলাম যে ওর বাবা এখানে, এবং ওর বাবার শরীরে তার ঘাম বাইরিতেছে, কি জানি একটা জিনিস উনি ওরকম মুট করে ধরে বেরিয়ে যাচ্ছে। একটা জিনিস কী করে জানি মুট করে ধরে বেরিয়ে গেল, বেরিয়ে ওনাদের একটা পুকুর আছে, পুকুর ঘাটলায় চলে গেছে। যাওয়ার পরে আমি আর বুঝলাম না, আমার শরীরটা অনেক ক্লান্ত ছিল, হাত পা দিয়ে আমি ঘুমিয়ে গেছি। সকালবেলা উঠলাম, উঠার পরে আমি যখনই আগে তো সুলতানাকে সুলতানার মাধ্যমে আমি খাদিজাকে দেখতাম, এখন আমি আর খাদিজাকে দেখি না, শুধু সুলতানাকে দেখি। এভাবে সারাটা দিন কেটে গেল, দিন পেরিয়ে রাত হলো। রাত হওয়ার পরেও আমি আর সুলতানাকে দেখতে পাচ্ছি না, খাদিজাকে দেখতে পাচ্ছি না। খাদিজা আর কোনোভাবে সুলতানার শরীরের মধ্যে আসে না। না আসার পর এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কেটে গেল, আমি আর কিছু করতে পারি না। একটা পর্যায়ে আমি খাদিজার জন্য পাগল হয়ে গেলাম, কি খাদিজার তো আমি আর দেখি না। পরে আমি নিজে একটা কবিরাজের শরণাপন্ন হয়ে একটা কবিরাজের কাছে পুরো বিষয়টা খুলে বলি, এবং পুরো বিষয়টা খুলে বলার পরে কবিরাজ আমাকে বলতেছে, সুলতানার বাবা ওই পরীটাকে বশে নিয়ে গেছে, ওই পরীটাকে বন্দি করে ফেলছে। সুলতানার শরীর অপবিত্র ছিল, অপবিত্র অবস্থায় ওই পরীটাকে সুলতানার বাবা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তখন সুলতানার বাবার শরণাপন্ন হলাম। হওয়ার পরে বললাম যে, আপনি যে কোনো একটা জিনিসকে বন্দি করে রাখছেন, এইটা আপনি ভালো করেন, এটাকে আপনি ছেড়ে দেন। উনি আমাকে বলে, ছেড়ে দিব আমি কোনো কিছু বন্দি করে রাখি নাই। আমি বলি, না, আপনি একটা পরীরে বন্দি করে রাখছেন, পরীটারে কেন বন্দি করে রাখছেন, পরীটাকে ছেড়ে দেন। উনি আমাকে বলে, এই পরীর সাথে তোমার সম্পর্ক কী? আমি বললাম, যেহেতু আপনি পরীটাকে বন্দি করেছেন, এই পরীর সম্বন্ধে আপনি সব কিছুই জানেন, আপনি অজানা কোনো কিছুই নাই। উনি আমাকে বলে, আমি জানি তো, আমি তোমাকে যখন আমার মেয়েটা বিয়ে দিই তখন আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, কোনো কারণে আমার মেয়েকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আজকে 2টা বছর তুমি আমার মেয়েকে বিয়ে করছো, প্রতিটা দিন তুমি আমার মেয়েটাকে ঠকাইছো। আমার মেয়ের শরীরের ভিতরে অন্য একটা পরীকে এনে তুমি তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করেছো, তুমি আমার মেয়েকে ঠকাইছো। আমি বললাম, দেখেন, আপনার মেয়েকে তো আমি ভরণ পোষণ দিতেছি, খাওয়া দাওয়া করাইতেছি, সব কিছু আমি করতেছি, তাহলে আপনি আমাকে বাধা কেন দেবেন? উনি বলে যে, না,
তুমি যেটা করতেছো একজন হুজুর হিসাবে, একজন আলেম হিসাবে তুমি অন্যায় করতেছো, তুমি শিরিক করতেছো, তুমি কবিরা গুনাহ করতেছো। এই গুনাহ তুমি যেরকম পাপিষ্ট হচ্ছ, সাথে সাথে আমার মেয়েও পাপিষ্ট হচ্ছে। তো আমি আমার মেয়েকে আর এই পাপের রাজ্যে থাকতে দিব না, আমি আমার মেয়েকে পাপ মুক্ত করব। আমি বললাম, এটা আপনি কি বলেন? আমার বিবাহিতা বউ, আমি কি বিয়ে করছি, আপনি ওর পাপ মুক্ত করবেন মানে? আপনি এটা কি বলতে চাচ্ছেন? উনি আমাকে বলে, আমার কথা সাফ সাফ, আমি তোমার সাথে কোনো ঝগড়া যেতে চাই না, কোনো ঝামেলায় যেতে চাই না, আমার কথা সোজা। যদি আমার মেয়েকে নিয়ে সংসার তোমার করতেই হয়, তাহলে এই পরীকে ছেড়ে দিতে হবে। তুমি আর কখনোই আমার কাছে পরীকে চাইতে পারবে না। আর যদি তুমি বলো যে না তুমি পরীটাকে নিয়ে যাবা, পরীটাই তোমার লাগবে, আমি এই পরীটাকে ছেড়ে দিব। পরীটাকে ছেড়ে দিব, কিন্তু আমার মেয়েকে তোমার তালাক দিয়ে দিতে হবে, আমার মেয়ে তোমার সাথে থাকবে না। আমি বললাম, এটা আপনি কী ধরনের কথা বলেন? উনি বলে, হ্যাঁ আমার কথা সোজা, তোমার আমি একদিন সময় দিলাম, তুমি একদিন ঠান্ডা মাথায় ভাবো, ভাইবা আমারে পরের দিন জানাও। আমি সারা রাত চিন্তা করলাম, মাথার মধ্যে একটা জিনিস আনা, আমি থাকলে খাদিজার সাথেই থাকবো, এবং খাদিজার জন্যই তো আমি সুলতানাকে বিয়ে করছি, সুতরাং আমার খাদিজারই লাগবে। রাত পেরিয়ে সকাল হলো, শ্বশুরের কাছে আসলাম, এসে বললাম যে আমি খাদিজারে চাই। বলে, খাদিজারে চাও? বললাম, জি খাদিজারে চাই। এবং এইটা বলার পর উনি বললো যে ঠিক আছে, তাহলে আমার মেয়ের তালাক দাও। আইন শরীয়ত মোতাবেক আমি তখন এই সুলতানারে তালাক দিলাম। তালাক দেওয়ার পরে তালাকের যেই টাকা আমার কাছে পাইতো, ওই টাকা আমি পরিশোধ করছি। এবং পরিশোধ করার পরে আমি তখন, উনি বললো ঠিক আছে। এরপরে উনি খাদিজাকে মুক্ত করলো। খাদিজাকে মুক্ত করার পরে খাদিজার সাথে আমার আবারও আগের মতো দেখা হওয়া শুরু হচ্ছে, কিন্তু শারীরিক সম্পর্কটা হয় না। এর মাঝে খাদিজা আমাকে আবারও বললাম, একটা কাজ করি, আমি যে কোনো একটা মেয়ের শরীরে যাই, তুমি ওই মেয়েটাকে বিয়ে করো সুলতানার মতো করে। আমি বললাম যে না, এটা আমার জন্য একটা পাপ হবে, এই পাপটা আমি আর করতে চাই না। তোমার সাথে আমার দেখা হয়, কথা হয়, আমি এটুকুইতেই শান্তি। এরপরে আজকে বহু বছর কেটে গেল, একইভাবে খাদিজা আমার সাথে আছে এবং আমি খাদিজার সাথে আছি। আমরা দুজনে অনেক ভালো আছি, আমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এখন আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আমার বয়স প্রায় এখন শেষের দিকে। তো আমি সুলতানাকে ছেড়ে দিয়েছি, পরে সুলতানার অন্য কোথাও বিয়ে হয়ে আমার মেয়েটাকে নিয়ে, আর আমি খাদিজার সাথে ভালো আছি, এখনও ভালো আছি। তো আমার গল্পটা আমি আপনাকে জানালাম। আপনি যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, তবে আমার নাম ঠিকানাগুলো না বলে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে, ঈদের ওই ব্যস্ততার মাঝেও আমার সাথে থেকে গল্প উপভোগ করার জন্য, গল্প শোনার জন্য। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, কারণ বৃষ্টির ফোঁটা মাথায় পড়েছে, সেই নিয়ে বেশ কয়েকদিন জ্বরে ভুগতেছি, এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও যারা বৃষ্টির দিনে বাইরে যান, চলাফেরা করতে একটু সাবধান, কারণ এই বৃষ্টির পানিটা খুব ভালো না, মাথায় পড়লেই জ্বর হয়ে যায়, এবং এরকম অনেকেই জ্বর আক্রান্ত হয়েছে, আমি হসপিটালে গিয়ে যেটা দেখলাম। তো আজকের গল্পের বিষয়ে বলতে গেলে একটা কথা বলে হয়তো অনেকেই বলবে যে গিয়াসউদ্দিন অনেক লাকি, সে একটা জিনের সাথে তার বন্ধুত্ব হয়, আবার ওই জিনের মেয়েকে বিয়েও করে, আবার ওই জিন তাকে পড়ায়, কত লাকি। আসলে সত্যিকার অর্থে চিন্তা করলে গিয়াসউদ্দিন কিন্তু তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। দেখেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এই জিন বলেন বা পরী বলেন বা যাই বলেন, এরা মানুষের খুব কমই উপকার করে। 100-এর মধ্যে হয়তো একজনের কোনো উপকার করতেও পারে, তবে 99% মানুষের ক্ষতি করে। তাহলে আপনারা বলবেন গিয়াস ভাইয়ের কীভাবে ক্ষতি করলো? দেখেন, এই গিয়াস যদি আজকে একটা বিয়ে করতো, তার একটা সংসার হতো, তার একটা ফ্যামিলি হতো, তার বাচ্চা কাচ্চা হতো, তার জীবনটা সুখের হতো। যদিও সে বলে সুখে আছে, কিন্তু আদতে এই মানুষটা সুখে নেই। এই মানুষটা যদি মারা যায়, তার কবরের পাশে দাঁড়িয়ে দুটো হাত তুলে কান্না করার মতো কোনো মানুষই দুনিয়াতে নাই, এবং আসবেও না। এবং তার যে মেয়েটা হলো, তার বউ হলো, তার বউ এবং মেয়ে দুটোই চলে গেল অন্যের ঘরে। এই গিয়াসউদ্দিন তার জীবনের সব কিছু হারিয়েছে, যার জন্য ওর জীবনের প্রথম দিকে ওর দাদি ওর হাতে তাবিজ পরাই দিয়েছিল, কারণ দাদি জানতো এরা কখনো মানুষের ভালো চায় না। এই সত্যি কথা বলতে গেলে জিন পরি বা যাদের সাথে জিনের সম্পর্ক থাকুক, এরা আসলে কোনো মানুষের ভালো চায় না, এবং সত্যিকার অর্থে মানুষটার জীবনটাকে নষ্ট করে দেয়, যেমন গ্যাসের জীবনটা নষ্ট করে দিয়েছে। তো গ্যাস ভাই হয়তো আমার কথা শুনে খুব রেগে যাবে যে আপন ভাইটা কী বললো আমাকে, কারণ হচ্ছে আমি তো ওনাকে ভালোর জন্য বললাম, উনি উল্টা আমাকে দিল। না ভাই, সত্যিকার অর্থে মনে হচ্ছে আপনার কাছে আপনি অনেক ভালো, বা আপনি যেটা করেছেন অনেক করেছেন। ওই আমি একটা গল্প শুনেছিলাম, ছোট্ট করে একটু বলে ফেলি, খুব ইম্পর্টেন্ট এক গল্প। এক নাস্তিক নাকি মানে সবসময় অজু ছাড়া নামাজ পড়তো, মসজিদে অজু ছাড়া নামাজ পড়তো, এবং অজু ছাড়া নামাজ পড়তে পড়তে সে সবসময় অজু ছাড়াই নামাজ পড়তো এবং কোরআন পড়তো সবসময়। এরকম করে এক সপ্তাহের মতো সে অজু ছাড়া নামাজ পড়লো। পরে তার কাছে মনে হলো, কিরে আল্লাহ তো আছে, এই যে আমি অজু ছাড়া নামাজ পড়ি, অজু ছাড়া কোরআন ধরি, কোরআন পড়াই, তে আল্লাহ তো আমার কোনো ক্ষতি করতেছে না। তার মানে যে আমরা আল্লাহকে ডাকতেছি এটা ভুয়া, আল্লাহ বলতে কিছুই নাই, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। যদি আল্লাহ থাকতো তাহলে তো আল্লাহ অবশ্যই বিচার করতো, আল্লাহ তো বিচার করলো না। এ বলে একদিন জুমার নামাজের সময় সে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে তার কথাগুলো জানালো যে
আসলে আপনারা যে আল্লাহকে বলেন বা আমিও যে আল্লাহকে ডাকি, এটা পুরোই মিথ্যা। আল্লাহ আসলে আল্লাহ বলতে কেউই না। কারণ যদি থাকতো, বিগত 1 সপ্তাহ আমি অজু ছাড়া নামাজ পড়াচ্ছি, 1 সপ্তাহ আমি কোরআন ধরতেছি অজু ছাড়া, এবং আমি সমস্ত খারাপ কাজ করতেছি। আল্লাহ যদি থাকতো তাহলে আল্লাহ অবশ্যই বিচার করতো। তো আমার কাছে মনে হলো আল্লাহ নাই, যার জন্য আমি আজকে থেকে ইসলাম ধর্মটাকেই ত্যাগ করে ফেললাম। এই বলে সে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসলো। বিকজ আল্লাহ কেন 1 সপ্তাহ তার কোনো বিচার করলো না? এখন অনেকেই বলতে পারেন কথা তো সত্যি না ভাই, বিতর্কতভাবে চিন্তা করেন যে আল্লাহ এই লোকটাকে ইসলাম ধর্ম থেকেই বের করে দিয়েছে। এই যে 1 সপ্তাহ পর্যন্ত সে অজু ছাড়া নামাজ পড়েছে, 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়েছে, ওই 1 সপ্তাহে পাপের কারণে আল্লাহ তাকে ইসলাম ধর্ম থেকেই পুরো কিক মেরে বের করে দিয়েছে। তার বিচার হয়তো সে দেখতে পাচ্ছে না, কিন্তু হিসাব করে দেখেন, গ্যাস ভাই হয়তো মনে করতেছে সে অনেক সুখে আছে, কিন্তু বিতর্কতভাবে গ্যাস ভাইয়ের পুরো জীবনটাকে পুরোটা নষ্ট করে দিয়েছে। আর কারো জীবনে এরকম অসঙ্গতি নেমে না আসুক, এই প্রত্যাশা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।